Okay. You all know that this is our second free live class of this new free course. So in this class, first of all, I'm going to talk about introduction and identification of parts of speech, as well as I will also show you uh, freehand writing. অর্থাৎ আমি আবারও বলছি, যারা পার্টস অফ স্পিচ সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট রাখে না তারা কখনোই ইংলিশে প্রফেশনাল হতে পারবে না। এটা এক নাম্বার কথা, কারণ এই পার্টস অফ স্পিচ হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা ফাউন্ডেশন বা ভিত্তি। এইটা যার জানা থাকে সে ইংলিশ ইংলিশ গ্রামারের সবকিছু জানে। পার্টস অফ স্পিচ সম্পর্কে যার কনসেপ্ট থাকে যে কোনো সেন্টেন্স সে নিজের মতো করে লিখতে পারে। পার্টস অফ স্পিচ সম্পর্কে যার কনসেপ্ট থাকে যে আইডেন্টিফাই করতে পারে, এই নাম দেখলে হবে না, আইডেন্টিফাই যে করতে পারে, সে যে কোনো প্যাসেজ পড়তে অ্যাকচুয়াল মিনিং বের করে নিয়ে আসতে পারে। সো এইটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। এইটা আমি আপনাদেরকে এখন এটা নিয়ে একটু কনসেপ্ট দিব, আলোচনা করব। বাট আমার আজকের এই ক্লাসের মেইন অংশ থাকবে ফ্রি হ্যান্ড রাইটিং, অর্থাৎ যারা রাইটিং এ দুর্বল, যারা বাংলায় কোনো কথা ভাবলে ইনস্ট্যান্টলি ইংলিশে বলতে পারেন না, সঠিক সাবজেক্ট ভার্ব অবজেক্ট মেনটেন করতে পারেন না, যে কোনো বাংলা সেন্টেন্সকে আপনি কিভাবে ইংলিশে ট্রান্সলেট করবেন, যে কোনো সেন্টেন্সকে ট্রান্সলেট করার অ্যাকচুয়াল ওয়েটা কি, অ্যাকচুয়াল নিয়মটা কি, এইটা আমি আপনাদেরকে বলবো। অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো। যারা ছোট ছোট সেন্টেন্স গুলো থেমে যান, কিভাবে একটা শর্ট ইংলিশ সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করতে হয়, গতকাল যদিও এটার উপর একটু কনসেপ্ট আমি দিয়েছিলাম, আজ ইন ডিটেলসে বলবো। বড় বড় বাংলা বাক্যগুলো, বিশেষ করে নিউজ পেপার রিলেটেড যে সেন্টেন্স গুলো আছে, যারা ট্রান্সলেশনে, সহজ কথা হচ্ছে ট্রান্সলেশনে যারা দুর্বল, কিভাবে সেই জায়গাটা থেকে আপনি ডেভেলপ করতে পারেন, আজকের এই ক্লাসে লাস্ট পর্যন্ত থাকলে আপনি সম্পূর্ণ কনসেপ্টটা পাবেন। আমি এতটুকু অনুরোধ করব, যদি মনে প্রাণে ইংরেজি শেখার ইচ্ছা থাকে, আমাকে যদি পজিটিভ মাইন্ডে নিতে পারেন, লাস্ট পর্যন্ত থাকেন, আপনার সময়টা বৃথা যাবে না। ইউ উইল গেট সো মেনি থিংস ফ্রম দিস ক্লাস। ওকে, so here you can see introduction of parts of speech. So the different classes or kinds of words used in English speech are called parts of speech according to their use. So that is the actual definition of parts of speech. Try to understand here. যারা একদমই দুর্বল আছেন, বোঝার চেষ্টা করেন কি বলছেন। পার্ট অর্থ অংশ এবং স্পিচ অর্থ বাক্য বা কথা। সুতরাং বাক্যে ব্যবহার অনুযায়ী অর্থবোধক বিভিন্ন শ্রেণীর বা প্রকারের শব্দগুলোকে পার্টস অফ স্পিচ বলে। অর্থাৎ একটা সেন্টেন্স বা একটা বাক্যের ডেফিনেশন কি? একটা বাক্যের ডেফিনেশন হচ্ছে যে কতগুলো ওয়ার্ড, শব্দ পাশাপাশি বসে যখন মনের ভাবটা ক্লিয়ারলি প্রকাশ হয়, তখনই আমরা তাকে সেন্টেন্স বা বাক্য বলি। অর্থাৎ একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে আমাদের ওয়ার্ডের প্রয়োজন, শব্দের প্রয়োজন। ইংলিশ ল্যাঙ্গুয়েজে ব্যবহৃত প্রতিটা সেন্টেন্সের প্রতিটা ওয়ার্ডের একটা পার্টিকুলার নাম আছে, প্রত্যেকটা সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ডের একটা নাম আছে। এই নামগুলো আপনাকে আইডেন্টিফাই করা শিখতে হবে। এটা কিন্তু মুখস্থ করা যায় না। হিয়ার ইউ ক্যান সি প্র্যাকটিক্যাল সেন্টেন্স। গ্রেট, মিনা ইজ দ্য অনলি ব্রিলিয়ান্ট গার্ল উইথ হাইয়েস্ট স্কোর ইন দ্য ক্লাস। এই যে বাক্যটা আপনারা দেখছেন, গ্রেট, মিনা ইজ দ্য অনলি ব্রিলিয়ান্ট গার্ল উইথ হাইয়েস্ট স্কোর ইন দ্য ক্লাস, এই বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা ওয়ার্ডের একটা নাম আছে। এইটা যদি আপনি আইডেন্টিফাই করতে সক্ষম হন, তাহলেই আপনি ক্রিয়েটিভ ওয়েতে নিজের মতো করে একটি সেন্টেন্স বা বাক্য তৈরি করতে পারবেন। নিজের মতো করে যে কোনো একটা সেন্টেন্স বা একটা প্যাসেজ পড়ে তার অ্যাকচুয়াল অর্থ বের করতে পারবেন। এই গ্রেট শব্দটা একটা ইন্টারজেকশন। মিনা একটা নাউন, ইজ একটা ভার্ব, দ্য একটা অ্যাজেক্টিভ, অনলি একটা ভার্ব, ব্রিলিয়ান্ট একটা অ্যাজেক্টিভ, গার্ল নাউন উইথ প্রিপোজিশন, হাইয়েস্ট অ্যাজেক্টিভ, স্কোর নাউন ইন প্রিপোজিশন, দ্য অ্যাজেক্টিভ, ক্লাস নাউন। এ এন্ড দি কে আমরা আর্টিকেল বলি, বাট 8 প্রকার পার্টস অফ স্পিচের ভিতরে আর্টিকেল বলে কিছু নেই। অ্যাজ আ পার্টস অফ স্পিচ এগুলো হচ্ছে অ্যাজেক্টিভ। তাহলে এই যে প্রত্যেকটা ওয়ার্ডের আমি নাম বললাম, আইডেন্টিফাই করলাম, এইটা আপনাকে করা শিখতে হবে। এখন আপনি বলতে পারেন এটা কিভাবে? এটা কিন্তু মুখস্থ করে করা যায় না। আমি আবারও বলছি, আপনারা পার্টস অফ স্পিচ বলে যেটাকে জানেন, মনে করেন আমি যদি বলি গো, গো মানে যাওয়া, ইট মানে খাওয়া, রিড মানে পড়া, আমি যদি বলি এগুলো কোন পার্টস অফ স্পিচ, আপনি বলবেন যে এটা ভার্ব। বাট না, অ্যাজ আ ওয়ার্ড এগুলো ওয়ার্ড। পার্টস অফ স্পিচ তখনই হবে যখন সেটা স্পিচে থাকবে। অর্থাৎ একটা বাক্যের ভিতর যখন একটা ওয়ার্ড থাকবে, সেই ওয়ার্ডের পজিশনটা কি সেই অনুযায়ী আইডেন্টিফাই করতে হয়। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, এই গোটা আমার ভার্ব। বাট আমি যদি এইভাবে একটা কথা বলি, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, কি বললাম বলেন তো? দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। এই বাক্যটার অর্থ হচ্ছে এটাই পৃথিবীর নিয়ম, পৃথিবীটা এভাবেই চলে, পৃথিবীটা এভাবেই যায়। এই যে গো, এই গোটা নাউন হিসাবে বসছে। সো ক্যান ইউ ইমাজিন দ্যাট? আমরা সারা জীবন জানি যে গো এটা একটা ভার্ব,
বাট সেটা যদি নাউন হিসাবে বসে তাহলে কেমন হয়ে যায় ব্যাপারটা। সো এই জন্যই বলছি পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করা শিখতে হবে। এগুলো কখনো ওইভাবে মুখস্থ করা যায় না যে এই শব্দগুলো নাউন, এই শব্দগুলো অ্যাডজেক্টিভ, এই শব্দগুলো অ্যাডভার্ব। নো, আমি আপনাদের সামনে এখন ক্লাস নিচ্ছি। আমি আপনাদের টিচার। আমি যখন আমার ইউনিভার্সিটিতে ক্লাস করতাম, আমি তাদের স্টুডেন্ট। আমি যদি আমার বাবার সামনে গিয়ে দাঁড়াই, আমি তার ছেলে। এই যে আমি একটা মানুষ বিভিন্ন পজিশনে গিয়ে পরিবর্তন হয়ে যাচ্ছি, এইভাবে এই পার্টস অফ স্পিচ গুলো পরিবর্তন হয়। এই পরিবর্তনটা আমি আপনাদের দেখাবো। আমরা অনেকেই আছি ইংলিশে প্যাসেজ রিডিং করতে পারি। এই পার্টস অফ স্পিচ কতটা গুরুত্বপূর্ণ দেখেন। প্যাসেজ আমরা অনেকেই রিড আউট করতে পারি। যারা নিউজ পেপার পড়েন, ডেইলি সান, ডেইলি স্টার, দেখবেন নিউজ পেপার, ইংলিশ নিউজ পেপারের সেন্টেন্স গুলো অনেকটা ডিফিকাল্ট থাকে, ওয়ার্ড গুলো অনেক অ্যাডভান্স থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ সেন্টেন্স গুলো অনেক কমপ্লেক্স বা কম্পাউন্ড থাকে। মনে করেন আপনি একটা নিউজ আর্টিকেল পড়ছেন ইংলিশে, সেখানে হয়তো 15টা ওয়ার্ডে একটা সেন্টেন্স দেওয়া আছে। এই 15টা ওয়ার্ডের সেন্টেন্সটা আপনি রিডিং করলেন, বাট অর্থটা বুঝতে পারছেন না। এখন অর্থ বুঝতে না পারার প্রধান রিজন বা কারণটা হচ্ছে যে আমি ভোকাবুলারি জানি না, শব্দ অর্থ জানি না। এখন 15টা ওয়ার্ডের ভিতর 10টা ওয়ার্ড আপনি জানেন, 5টি জানেন না। এই 5টি ওয়ার্ড আপনি আপনার মোবাইল থেকে ডিকশনারিতে সার্চ দিলে ভোকাবুলারি হয়তো পেয়ে যাবেন, বাট শব্দ অর্থ পাওয়ার পরেও কি সম্পূর্ণ সেন্টেন্স বা বাক্যের অ্যাকচুয়াল মিনিং বা সেন্সটা জানা যায় বা বোঝা যায়? দেখবেন যে যায় না। কিন্তু আপনি যদি পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে পারেন, ভোকাবুলারি না জানলেও একটা সেন্টেন্স মূলত কি বোঝাতে চাচ্ছে, তার অ্যাকচুয়াল মিনিংটা কি, সেন্সটা কি, থট কি, এটা বোঝা যায়। পার্টস অফ স্পিচ কি করে? একটা সেন্টেন্স বা বাক্যকে অর্গানাইজ করে। একটা বাক্যের ভিতর কোন ওয়ার্ড অন্য কোন ওয়ার্ডের সাথে কানেক্টেড বা রিলেটেড, কোন ওয়ার্ডের জন্য অন্য কোন ওয়ার্ড বসে, কোন ওয়ার্ডের সাথে কোন ওয়ার্ড রিলেটেড, আবারও বলছি, এইটা নির্ধারণ করে এই পার্টস অফ স্পিচ। যেমন সহজভাবে যদি আমি আপনাদেরকে বলি, আমি প্রত্যেকটা পার্টস অফ স্পিচ ইন ডিটেলস আমি বলছি এবং আইডেন্টিফিকেশনটাও দেখাচ্ছি। আমাদের মেইন ক্লাস কিন্তু আজ রাইটিং এর উপর, ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর। বাট সেই জায়গাটাতে যেতে গেলে এটা সম্পর্কে একটু কনসেপ্ট রেখে তারপর যেতে হবে। অনেকেই এই পার্টস অফ স্পিচের নাম জানেন যে ইংলিশে 8 প্রকার পার্টস অফ স্পিচ আছে: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। বাট এদের প্র্যাকটিক্যাল ব্যবহারটা, প্র্যাকটিক্যাল ইউজটা, প্র্যাকটিক্যাল সেন্টেন্স এদের আইডেন্টিফাই করাটা আমাদের শিখতে হবে। এটা দেখেন ইংলিশ ল্যাঙ্গুয়েজের ভিত্তি বা ফাউন্ডেশন। আমি আবারও বলছি, এইটা আজকের এই ক্লাস থেকে শিখে যান, নেক্সট ক্লাসগুলো অনেক সহজ হয়ে যাবে আপনাদের কাছে। তো আমি একটু লিখে দেখাই, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। দেখেন, আমি মনে করেন এইখানে একটা বাক্য লিখলাম, দিস ইজ আ ম্যাঙ্গো। এটা একটা আম। এই যে বাক্যটা আমি লিখলাম, দিস ইজ আ ম্যাঙ্গো, এই ম্যাঙ্গো শব্দটা এখানে একটা নাউন, এটা একটা ফলের নাম, রাইট? বাট ইফ আই রাইট দিস ওয়ান, দিস ইজ আ ম্যাঙ্গো ট্রি, এই বাক্যটার বাংলা অর্থ হচ্ছে এটা একটা আম গাছ। এই বাক্যে এই ম্যাঙ্গোটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ আগের বাক্যে যে ওয়ার্ডটা নাউন ছিল, পরের বাক্যে সেম ওয়ার্ড, সেম স্পেলিং, অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এই ট্রিকে মডিফাই করছে ম্যাঙ্গো শব্দটা, যেটা গাছ, কিসের গাছ? আম গাছ। সো এইভাবে কিন্তু পার্টস অফ স্পিচ চেঞ্জ হতে পারে। আমি আবারও বলছি, এটা কিন্তু কখনো মুখস্থ করা যায় না। পার্টস অফ স্পিচ অলওয়েজ চেঞ্জেবল, পরিবর্তনশীল। ফর এক্সাম্পল ওয়াক, এই ওয়াক মানে কি? হাঁটা। এখন দেখেন, আমি যদি এই শব্দটা দিয়ে, আপনারা ইংলিশে একটা টপিকের নাম শুনছেন যেটা এই পার্টস অফ স্পিচের সাথে কানেক্টেড, জেরান্ড ইনফিনিটিভ পার্টিসিপল। এটা মূলত কি? দেখেন, এই 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 জায়গাটা একটু বুঝতে হবে। দেখেন, এই যে ওয়াক শব্দটা আমি লিখলাম, আমি যদি বলি হি ইজ ওয়াকিং, হি ইজ ওয়াকিং অন দা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, অন দা রোড। এর বাংলা অর্থ হচ্ছে সে রাস্তায় হাঁটছে। এটা কোন টেন্স? যারা টেন্স জানেন বা বোঝেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখানে ওয়াকিংটা মেইন ভার্ব, ইজটা হেল্পিং ভার্ব। আবার আমি যদি এইভাবে একটা সেন্টেন্স বলি যে ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, এই বাক্যটার বাংলা অর্থ হচ্ছে হাঁটা একটি ভালো ব্যায়াম। এটা প্রেজেন্ট সিম্পল টেন্সের একটা সেন্টেন্স। ওয়াকিংটা এখানে সাবজেক্টের স্থানে আছে, অর্থাৎ হাঁটা একটি ভালো ব্যায়াম। এটা কোনো কাজ করা বোঝাচ্ছে না, কোনো অ্যাকশন দিচ্ছে না, এটা স্থির একটা অবস্থায় আছে, সাবজেক্টের স্থানে আছে, অর্থাৎ অ্যাজ আ পার্টস অফ স্পিচ এটা একটা নাউন। আবার আমি যদি এইভাবে একটা সেন্টেন্স বলি, আই স আ বয়, আমি একটা ছেলেকে দেখেছিলাম, ওয়াকিং অন দ্য রোড, এর বাংলা অর্থ হচ্ছে আমি একটা ছেলেকে রাস্তায় হাঁটতে দেখেছিলাম, রাস্তায় হাঁটতে দেখেছিলাম।
এই যে ওয়াকিং শব্দটা আমি এখানে লিখছি, এই ওয়াকিং শব্দটা ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। এটা দেখলে অনেকেই মনে করতে পারে এটা কোনো ভার্ব বা এটা কোনো কন্টিনিউয়াস টেন্স, বাট না, এটা পাস্ট সিম্পল টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। এখানে মেইন ভার্বটাই সি এর পাস্ট ফর্ম, বাট এই ওয়াকিংটা জাস্ট একটা অ্যাজেক্টিভ হিসেবে করছে, এই বয়কে মডিফাই করছে। ছেলেটাকে কি অবস্থায় দেখেছিলাম, কি অবস্থায় ছিল, হাঁটতেছিল, হাঁটন্ত অবস্থায় দেখেছিলাম। তার মানে একটা বিষয় দেখেন এটা কতটা গুরুত্বপূর্ণ। একই ওয়ার্ড, একই স্পেলিং, ওয়াকিং, তিনটা বাক্যে তিনটা পজিশনে থাকার কারণে তিন ধরনের পার্টস অফ স্পিচ হচ্ছে। ওয়ার্ড কিন্তু ওয়াকিং, বাট তিনটা বাক্যে তার পজিশনের পরিবর্তনের কারণে তিন ধরনের পার্টস অফ স্পিচ হচ্ছে, এবং সম্পূর্ণ সেন্টেন্সের অর্থের চেঞ্জ হয়ে যাচ্ছে। এই ওয়াক শব্দটার অর্থের চেঞ্জ হয়ে যাচ্ছে। হি ইজ ওয়াকিং অন দ্য রোড, সে রাস্তায় হাঁটছে। ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, হাঁটা একটা ভালো ব্যায়াম। আই স আ বয় ওয়াকিং অন দ্য রোড, আমি একটা ছেলেকে রাস্তায় হাঁটতে দেখেছিলাম। অর্থাৎ হাঁটছে, হাঁটা, হাঁটতে, এই যে চেঞ্জটা হচ্ছে, কেন চেঞ্জ হলো? জাস্ট পার্টস অফ স্পিচের পরিবর্তনের কারণে। সো নাও ইউ ক্যান ইমাজিন ইট হাউ মাচ ইম্পর্টেন্ট ইজ ইট ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ওকে, সো এইভাবে কিন্তু এটার পরিবর্তন হয়, এই পরিবর্তনটা আপনাদেরকে বুঝতে হবে। তো আমি এটা নিয়ে পরে ডিটেলসে কথা বলবো। আজকের এই ক্লাসে প্রত্যেকটা পার্টস অফ স্পিচের জাস্ট ডেফিনেশনটা একটু দেখাই এবং কয়েকটা সেন্টেন্সের আইডেন্টিফিকেশনটা একটু দেখাই, দেন আমরা রাইটিং এর ভিতরে মুভ করবো। আমাদের যে মেইন যে পার্টটা আজকের এই ক্লাসের। আরেকটা বিষয় আমি গত ক্লাসে বলছিলাম, হাউ ক্যান উই মেক লং ইংলিশ সেন্টেন্সেস ফ্রম শর্ট সেন্টেন্স। কিভাবে যে কোনো ছোট ইংরেজি বাক্যকে বড় বাক্যে পরিণত করা যায়, একটি সেন্টেন্স বা বাক্যের ভিতর কিভাবে এক্সট্রা ইনফরমেশন অ্যাড করা যায়। ক্রিয়েটিভ ওয়েতে যে কোনো সেন্টেন্স আপনি কিভাবে লিখতে পারেন। যারা প্যারাগ্রাফ, এসে, কম্পোজিশন, রিপোর্ট রাইটিং এ যারা দুর্বল, যাদের ইমেইল লিখতে হয়, যারা ফ্রিল্যান্সার আছেন, হাউস ওয়াইফ আছেন, তাদের জন্য এই রাইটিং এর ক্লাসটা অনেক বেশি ইফেক্টিভ হবে। সো ট্রাই টু স্টে দিস ক্লাস টিল এন্ড। হ্যাঁ, ইউ ক্যান সি প্রত্যেকটা পার্টস অফ স্পিচের ডেফিনিশনটা যদি আমরা একটু দেখি, এটা আপনারা জানেন, জাস্ট একটু দেখি, তারপর আমি আইডেন্টিফাই করাটা একটু দেখাচ্ছি। দেখেন, যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, গুণ, অবস্থা প্রভৃতির নাম বোঝায় তাকে নাউন বলে। নাউন ইজ আ নেমিং ওয়ার্ড, অর্থাৎ এনি কাইন্ডস অফ নেম ক্যান বি নাউন। এটা কোনো জায়গার নাম হতে পারে, কোনো ব্যক্তির নাম হতে পারে, কোনো বস্তুর নাম হতে পারে, কোনো গুণের নাম হতে পারে। ফর এক্সাম্পল, রেহানা, ঢাকা, গার্ল, আর্মি, সোল, Bangladesh, Rohim, Horim, honesty, kindness. So those are the example of noun. After that, here you can see pronoun. নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট এর পরিবর্তে যে সকল শব্দ ব্যবহৃত হয় তাদেরকে প্রোনাউন বলে। A pronoun is a substituting word for noun or noun equivalent. I, he, she, it, we, us, they, that, who, themselves. Those are the pronoun. ফর এক্সাম্পল, আমি যদি বলি রহিম ইজ আ গুড বয়, রহিম একটা ভালো ছেলে, এই রহিম সম্পর্কে পরবর্তীতে যখন আমি অতিরিক্ত আরো তথ্য দিব, তখন আমি রহিম না বলে হি বলছি। যেমন, হি গোস টু স্কুল এভরিডে, হি ইজ আ ভেরি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, হি রিডস ইন ক্লাস 10। অর্থাৎ আর রহিম বলছি না। কেন এই প্রোনাউনের ব্যবহার হয় জানেন? দেখেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ব্রিটিশদের থেকে আসে, ইংরেজদের থেকে আসে। ইংরেজরা মূলত রিডান্ডেন্সি পছন্দ করে না। রিডান্ডেন্সি এর মানে হচ্ছে দ্বিরুক্তি। যেমন আমরা বাংলায় অনেক সময় এইভাবে কথা বলি যে সে নাচতে নাচতে স্কুলে যায়, সে গান গাইতে গাইতে ভাত খায়। এই যে নাচতে নাচতে, গাইতে গাইতে দুইবার বলছি না, বাট এই বাক্যগুলো যখন আপনি ইংলিশে ট্রান্সলেট করবেন, এটা কিন্তু দুইবার বলা যায় না। যে হি গোস টু স্কুল ড্যান্সিং ড্যান্সিং, এরকম বলা যায় না। এটা রিডান্ডেন্সি প্রবলেম তৈরি করে। সো ইংরেজরা রিডান্ডেন্সি পছন্দ করে না। প্রতিটা সেন্টেন্সে আপনি যদি নাউনের ব্যবহার করেন, সেম থিংস নিয়ে যদি বারবার কথা বলেন, ইট ক্রিয়েটস ওয়ান কাইন্ড অফ রিডান্ডেন্সি। সো এই প্রবলেমটা দূর করার জন্যই মূলত প্রোনাউনের ব্যবহারটা করতে হয়। অর্থাৎ রহিম ইজ আ গুড বয়, আবার আপনি যদি বলেন রহিম গোস টু স্কুল রেগুলারলি, রহিম রিডস ইন ক্লাস 10, রহিম ইজ আ ট্যালেন্টেড স্টুডেন্ট, তখন এটা রিডান্ডেন্সি তৈরি হয়। এই রহিমের পরিবর্তে যখন আপনি হি এর ব্যবহার করছেন, তখনই কিন্তু সেটা প্রোনাউন হচ্ছে। প্রোনাউনের ব্যবহারটা এই কারণেই হয়, কি কারণে? রিডান্ডেন্সির প্রবলেমটা দূর করার কারণে। এই প্রোনাউনের অনেক ক্লাসিফিকেশন আছে, ডিটেলস অনেক কিছু জানার আছে, আমি সেটা পরবর্তীতে দেখাবো। দেন অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভটা কি? যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের কি বলছে, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে, তাকে অ্যাজেক্টিভ বলে। অ্যাজেক্টিভ নাউন বা প্রোনাউনকে মডিফাই বা কোয়ালিফাই করে। অর্থাৎ একটা সেন্টেন্স বা বাক্যের ডেফিনিশন কি,
একটা বাক্যের স্ট্রাকচার কি, গতকাল ক্লাসে যারা অ্যাটেন্ড করেছিলেন আমি বলছিলাম ফর মেকিং এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্সেস দ্যার ইজ আ পার্টিকুলার স্ট্রাকচার. ইফ ইউ মেনটেন দিস স্ট্রাকচার ইউ ক্যান বি এবল টু write or speak at least 90% sentences, I mean using that structure. So একটা সেন্টেন্স তৈরি করতে গেলে অ্যাজ ইউজুয়াল আপনারা জানেন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকে। তো একটা বাক্যের একদম শুরুতে সাবজেক্টের স্থানে নাউন বা প্রোনাউন থাকে, ভার্বের পরে মোস্ট অফ দ্য টাইম অবজেক্টের স্থানেও নাউন বা প্রোনাউন থাকে। সেই নাউন বা প্রোনাউনকে যে ওয়ার্ড মডিফাই করে, নাউন বা প্রোনাউন সম্পর্কে যে ওয়ার্ড অতিরিক্ত তথ্য দেয়, নাউন বা প্রোনাউনের ঘাড়ের উপর যে ওয়ার্ডটা বসে সহজ কথায়, সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন দিস ইজ আ নাইস পেন, সো পেন কে মডিফাই করছে নাইস শব্দটি, এটা একটা অ্যাডজেক্টিভ। শি ইজ আ বিউটিফুল লেডি, সো বিউটিফুল শব্দটি মডিফাই করছে লেডি, এটা অ্যাডজেক্টিভ। খুবই সিম্পল, আরো আমরা ডিটেলসে দেখবো। এবার হচ্ছে ভার্ব। দেখেন ভার্ব হলো এমন একটি শব্দ যা কিছু হওয়া, থাকা, করা বোঝায়। ভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট ডিনোটস বিং, হ্যাভিং অর ডুইং সামথিং। ভার্ব একটা সেন্টেন্স বা বাক্যের অপরিহার্য অংশ, দ্য এসেনশিয়াল পার্ট। এজন্য ভার্বকে দ্য হার্টস অফ সেন্টেন্স বা সেন্টেন্স এর প্রাণ বলা হয়। অর্থাৎ প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্সে মনে রাখবেন সাবজেক্টের পরেই ভার্ব থাকে, বাট বাংলায় কিন্তু ভার্ব লাস্টে থাকে। আমরা একটু পরে ট্রান্সলেশন পার্টে যাব। সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। 3 নম্বর বাক্যটা দেখেন, এটা একটু গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে হি স্যাট ডাউন আন্ডার দ্য ট্রি টু মিট মি, সে গাছের নিচে বসেছিল আমার সাথে দেখা করতে বা দেখা করার জন্য। এই বাক্যে দুইটা ভার্ব আছে। একটা বাক্যে একের অধিক ভার্ব থাকতে পারে, বাট মনে রাখবেন সাবজেক্টের পরে যে ভার্বটা থাকে সেটা প্রিন্সিপাল ভার্ব, সেটা ফাইনাইট ভার্ব এবং সেটি মেইন ভার্ব। সাবজেক্ট থেকে দূরে যদি কোনো ভার্ব থাকে সেটাকে নন ফাইনাইট ভার্ব বা অসমাপিকা ক্রিয়া বলে। এটা জেরান্ট, ইনফিনিটিভ বা পার্টিসিপল হয়ে থাকে। এটা নিয়ে পরে ডিটেলসে কথা বলবো। এবার সে অ্যাডভার্ব, জাস্ট একবার একটু এটা দেখেন, হাইলাইট করি, দেন আমি মেইন টপিকটাতে আসছি, একটু ওয়েট করেন। যে ওয়ার্ড সাধারণত নাউন, প্রোনাউন এন্ড ইন্টারজেকশন ব্যতীত যে কোনো পার্টস অফ স্পিচ বা ফ্রেজ বা সেন্টেন্স কে মডিফাই করে তাকে অ্যাডভার্ব বলে। অ্যাড প্লাস ভার্ব ইকুয়াল টু অ্যাডভার্ব। অ্যাডভার্ব মূলত ভার্ব কে মডিফাই বা বিশেষায়িত করে, অর্থাৎ ভার্ব সম্পর্কে যে ওয়ার্ডটা অতিরিক্ত তথ্য দেয় সেটাই অ্যাডভার্ব। বাট একটা অ্যাডভার্ব নিজেকে নিজে মডিফাই করতে পারে, একটা অ্যাডজেক্টিভ কে মডিফাই করতে পারে, প্রিপোজিশন বা হোল সেন্টেন্স কে মডিফাই করতে পারে। মানে অ্যাডভার্ব কখনো নাউন প্রোনাউন নিয়ে কাজ করে না, নাউন প্রোনাউন সম্পর্কে ইনফরমেশন দেয় না, নাউন প্রোনাউন সম্পর্কে ইনফরমেশন দেয় অ্যাডজেক্টিভ। অ্যাডভার্ব মূলত কাকে নিয়ে কাজ করে? ভার্বকে। প্যান্থার ক্যান রান ফাস্ট, সো রান মানে দৌড়ানো, সে দৌড়াতে পারে। চিতাবাঘ, প্যান্থার চিতাবাঘ দৌড়াতে পারে। কেমন দৌড়ায়? দৌড়ানোর ধরনটা কেমন? ফাস্ট, দ্রুত। সো দ্যাট ইজ কল্ড অ্যাডভার্ব। সুষমা ইজ আ ভেরি বিউটিফুল গার্ল। দেখেন সুষমা এটা নাউন, ইজ এটা ভার্ব, গার্ল শব্দটাও একটা নাউন। গার্ল কে মডিফাই করছে বিউটিফুল শব্দটা, তাই সুষমা ইজ আ বিউটিফুল গার্ল। সো বিউটিফুল শব্দটা কিন্তু এখানে একটা অ্যাডজেক্টিভ। এই বিউটিফুল কে মডিফাই করছে আবার ভেরি, যে সে সুন্দরী মেয়ে, ঠিক খুব সুন্দরী মেয়ে, সুন্দরী খুব সুন্দরী, বিউটিফুল ভেরি বিউটিফুল। সো এইটা হচ্ছে মূলত অ্যাডভার্ব। দ্য ফ্যান ইজ মুভিং এক্স্যাক্টলি ওভার আওয়ার হেড, ফ্যানটা ঠিক আমাদের মাথার উপর দিয়ে ঘুরছে। এই ওভার শব্দটা একটা প্রেপোজিশন। ফ্যানটা আমাদের মাথার উপর দিয়ে ঘুরছে, একদমই মাথার উপর দিয়ে ঘুরছে, ঠিক মাথার উপর দিয়ে ঘুরছে। সো এই যে ভেরি, ফাস্ট, এক্স্যাক্টলি, এগুলোই হচ্ছে মূলত অ্যাডভার্ব। এই অ্যাডভার্বের অনেক বড় একটা কাজ আছে। In this class we learn about adverb of manner, adverb of place, adverb of time, adverb of reason, adverb of frequency or duration. গত ক্লাসে এটা আমি বলেছিলাম, যদি কোনো বাক্যের ভার্বকে আপনি WH ওয়ার্ড অর্থাৎ হাউ, ওয়ার, ওয়েন, হোয়াই এই ওয়ার্ড গুলো দ্বারা কোশ্চেন করেন তাহলে মূলত অ্যাডভার্ব গুলো পাওয়া যায়। আমি এটা দেখাচ্ছি একটু পর। দেন হিয়ার ইউ ক্যান সি প্রেপোজিশন। প্রেপোজিশনটা কি দেখেন, বলছে প্রি শব্দের অর্থ পূর্বে এবং পজিশন শব্দের অর্থ অবস্থান। যে সকল শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে তাকে মূলত প্রেপোজিশন বলে। প্রেপোজিশন একটি সেন্টেন্স বা বাক্যের অলংকার। অলংকার যেমন একজন মানুষের সৌন্দর্য বাড়িয়ে দেয়, তেমনি ভাবে প্রেপোজিশন ব্যবহারের মাধ্যমে বাক্যের সৌন্দর্য বেড়ে যায়। অর্থাৎ দেখেন একটা ছেলেকে আপনি যদি সাজিয়ে দেন, কোট বুট শার্ট টাই পরান, একটা মেয়েকে যদি আপনি সাজান সিনেমার নায়িকারা বা
বিয়ে করতে যাওয়া নববধূকে যেমন সাজালে দেখতে সুন্দর লাগে, একটা সেন্টেন্স বা বাক্যে প্রেপোজিশনের ব্যবহার করলে সেন্টেন্স বা বাক্যের সৌন্দর্য বেড়ে যায়। প্রিপোজিশন একটা সেন্টেন্স বা বাক্যের অর্নামেন্ট হিসাবে কাজ করে, অলংকার হিসাবে কাজ করে। এটি একটি বাক্যকে ডেকোরেট করে, গর্জিয়াস করে তোলে। এটার অবস্থানটা মূলত নাউন বা প্রোনাউনের আগে, অর্থাৎ আপনি যদি প্রেপোজিশনের সঠিক ব্যবহার না জানেন, যখনই একটা সেন্টেন্স লিখবেন বা বলবেন, ওই সেন্টেন্স গুলো কিন্তু খাপছাড়া খাপছাড়া হয়ে যায়, একটার সাথে আরেকটা ওয়ার্ড ভালোভাবে কানেক্ট হয় না। তো আমি সকলকে রিকোয়েস্ট করব প্রেপোজিশনের কারেক্ট ব্যবহারটা জানার জন্য। আমার এই যে ফ্রি ক্লাসগুলো করছেন, এখানে টোটাল 26টার মতো ফ্রি ক্লাস আছে, ধারাবাহিকভাবে আপনারা করতে পারবেন। 7th ক্লাসে আমি প্রেপোজিশনের ডিটেলস নিয়ে আলোচনা করব, কারণ আপনি স্পোকেন ইংলিশ শেখেন বা রিটেন ইংলিশ শেখেন, প্রেপোজিশনের ব্যবহার অবশ্যই অবশ্যই আপনাকে জানতে হবে, এবং সেটার প্র্যাকটিক্যাল ব্যবহারটা কিভাবে হয়। মুখস্থ বিদ্যার বাইরে গিয়ে আমরা কতজন মুখস্থ করে যে কোনো বিষয় মনে রাখতে পারি, প্র্যাকটিক্যালি কিভাবে প্রেপোজিশনের ব্যবহার আমরা জানবো বা করতে পারবো, সেটা আমি আপনাদেরকে দেখাবো। Put the box on the table. I live with my family. He lives in America. Say on, with, in, এগুলো সবই হচ্ছে প্রেপোজিশন। তো আমরা দেখবো এগুলো। ওকে, দেন কনজাংশন অর্থ সংযোগ স্থাপন। একটু ওয়েট করেন আর 5 মিনিটের মতো, দেন আমি আপনাদের প্র্যাকটিক্যাল জায়গাটাতে নিয়ে যাচ্ছি, জাস্ট একটু টাইম দেন। কনজাংশন অর্থ সংযোগ স্থাপন, দুইটি শব্দ, ওয়ার্ড, দুইটি বাক্য, সেন্টেন্স অথবা দুইটি বাক্যাংশ, ক্লজ বা ফ্রেজের মধ্যে সংযোগ স্থাপনকারী শব্দকে কনজাংশন বলে। অ্যান্ড, অর, বাট, দো, অলদো, those are the conjunction. দেখেন, they are cheerful but broad minded, she is happy but frustrated, I'll go if you come। অর্থাৎ এগুলো মূলত দুইটা সেন্টেন্স, ক্লজ বা ওয়ার্ডের মধ্যে কানেক্টর হিসাবে কাজ করে। এরপর দেখেন ইন্টারজেকশন। আবেগ অনুভূতি ছাড়া মানুষ বাঁচতে পারে না। মানুষের আবেগ অনুভূতি প্রকাশে ইংরেজিতে বেশ কিছু শব্দ ব্যবহৃত হয়, যেমন হুররে, আলাস, ফাই, ব্রাভো, হার্শ, পো, হ্যালো। এই শব্দগুলো মূলত মানুষের তাৎক্ষণিক আবেগ অনুভূতি বা উচ্ছ্বাস প্রকাশ করে, যা ইন্টারজেকশন বা আবেগ সূচক অব্যয় নামে পরিচিত। আলাস, হিজ নো মোর, হাই, শেয়ার নেই, ফাই অর ফু, ইউ আর সো ব্যাড, সি, তুমি এত খারাপ, ব্রাভো, ইউ আর ডুইং ওয়েল, সাবাস, তুমি খুব ভালো করছো, হর্ষ, সামওয়ান ইজ কামিং। সো এই ইন্টারজেকশন দেখলেই চেনা যায়, এরকম একটা এক্সক্লামেশন সিম্বল থাকে। দেখেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল 8 প্রকার পার্টস অফ স্পিচ আছে। এই 8 প্রকার পার্টস অফ স্পিচের ভিতর 7টি এই ইন্টারজেকশন বাদে, বাকি যে 7টি আছে প্রত্যেকটাই কোনো না কোনো ভাবে একটার সাথে আরেকটা কানেক্টেড বা রিলেটেড। একটার জন্য আরেকটা বসে, একটার ঘাড়ের উপর আরেকটা বসে। নাউন প্রোনাউন সাবজেক্টে বসে, অবজেক্টে বসে, তারপরেই ভার্ব বসে। নাউন প্রোনাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব, কনজাংশন আলাদা দুইটা ওয়ার্ডকে মডিফাই করে, প্রেপোজিশনও নাউন প্রোনাউনের প্লেসকে ইন্ডিকেট করে। অর্থাৎ প্রত্যেকটা পার্টস অফ স্পিচ একটার জন্য আরেকটা বসে থাকে, একটার সাথে আরেকটা কানেক্টেড বা রিলেটেড, বাট এই ইন্টারজেকশনটা হচ্ছে একটু ডিফারেন্ট, এটা একা থাকে, আলাদা থাকে, এই আপনারা দেখলেই বুঝতে পারছেন। যাই হোক, এবার আমি যদি কয়েকটা সেন্টেন্স আপনাদেরকে একটু দেখাই, এই সেন্টেন্স গুলো একটু আইডেন্টিফাই করতে হবে। আমরা প্র্যাকটিক্যাল প্যাসেজ থেকে আইডেন্টিফাই করতে পারি কিনা, এগুলো কিন্তু বিসিএস বা ব্যাংক জবের সেন্টেন্স, যেগুলো বিভিন্ন প্রিমিলারি পরীক্ষায় প্রিলিমিনারি পরীক্ষায় এসেছিল। জাস্ট ওয়েট আ মিনিট, সেগুলো হচ্ছে এখানে আছে। সেগুলো সবই হচ্ছে বিসিএস প্রিলিমিনারি এবং, যেটা বলছি, প্রিলিমিনারি এবং ব্যাংক জবে আসা কিছু কোশ্চেন। আপনারা দেখেন এগুলো থেকে একটু আইডেন্টিফাই করতে পারেন কিনা। খুব সিম্পল কিছু সেন্টেন্স, বাট এখানে অনেকগুলো বিষয় আছে। যেমন, আই হ্যাভ আ পেন, আমার একটা কলম আছে। আই শব্দটা কি? প্রোনাউন। হ্যাভটা কি? ভার্ব। মনে রাখবেন, ইংলিশের প্রতিটা সেন্টেন্সে সাবজেক্টের পরেই ভার্ব থাকে। এ শব্দটা কি? আমরা বলবো কি যে আর্টিকেল, বাট না, আর্টিকেল কিন্তু কোনো পার্টস অফ স্পিচের নাম না। অ্যাজ আর্টিকেল এই এ শব্দটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, পেনটা নাউন। আই গো হোম, দেখেন আইটা কি? প্রোনাউন, গোটা কি? ভার্ব, হোমটা কি? অনেকেই হোমটা দেখলে মনে করবে নাউন, বাট এই হোম কিন্তু নাউন না। আমি বাড়ি যাই, কোথায় যাই? বাড়ি যাই। এই হোমটা হচ্ছে একটা অ্যাডভার্ব, এটাকে বলে অ্যাডভার্ব অফ প্লেস। কোনো বাক্যের ভার্বকে হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই দ্বারা কোশ্চেন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। আমি আবারও বলছি, এই হোমটা অ্যাডভার্ব। কিন্তু একটা বিষয় একটু খেয়াল করেন, 3 নম্বর বাক্য দেখেন, আই গো টু হাউস, আমি বাড়ি যাই। দেখেন, হাউজের আগে টু আছে, বাট হোমের আগে কোনো টু নেই। এর কারণটা কি? মূলত
এই গো ভার্বের ক্ষেত্রে আমার নিয়ম হচ্ছে কোন একটা দিকে কেউ যাওয়া বোঝাতে টু প্রেপোজিশন বসে। যেমন তারা বাজারে যাচ্ছে, দে আর গোয়িং টু মার্কেট, এই যে দে আর গোয়িং টু মার্কেট। আমি স্কুলে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল। মানে কোনো একটা দিকে যাওয়া বোঝাতে গো ভার্বের পরে কিন্তু টু প্রেপোজিশন বসে। কিন্তু মনে রাখবেন, পৃথিবীতে চারটা শব্দ আছে, হোম, হেয়ার, দেয়ার অ্যান্ড অ্যাব্রোড, HCRETACRE। হোম, হেয়ার, দেয়ার অ্যান্ড অ্যাব্রোড, এই চারটা শব্দের আগে এবং গো এর পরে কখনো টু প্রেপোজিশন বসবে না। এই চারটা হচ্ছে রিয়েল অ্যাডভার্ব, খাঁটি অ্যাডভার্ব। এই হাউসটা নাউন, 3 নম্বর বাক্যে যেটা আছে, আই গো টু হাউস, হাউসটা অ্যাজ এ ওয়ার্ড এখানে নাউন, কিন্তু হোম কোনো নাউন না, হোম একটা অ্যাডভার্ব। কেন এরকম জানেন? হোম কেন অ্যাডভার্ব, হাউস কেন নাউন? হাউস মানে কি? বাড়ি। এটা নির্দিষ্ট একটা বস্তুকে বোঝাচ্ছে, যে কোনো একটা ঘরকে ইন্ডিকেট করছে, একটা বাড়ি, একটা ঘরকে ইন্ডিকেট করছে হাউস, হ্যাঁ। কিন্তু হোম বলতে কিন্তু নির্দিষ্ট কোনো বাড়ি বোঝায় না। হোম মানে একটা প্লেস, একটা থাকার জায়গা। সেটা নৌকার নিচে ছাউনিও হতে পারে, সেটা পাহাড়ের গুহা হতে পারে। আই মিন এনি কাইন্ডস অফ প্লেস ক্যান বি হোম, বাট এনি কাইন্ডস অফ প্লেস ক্যান নট বি হাউস। হোম বলে না যে হোম অ্যান্ড অ্যাব্রোড, মানে কি দেশ বিদেশ। হোম মানে দেশও বোঝায়। সো হোম জাস্ট একটা প্লেস কে ইন্ডিকেট করে, হেয়ার, দেয়ার, অ্যাব্রোড, বাইরে, বিদেশ। বিদেশ বলতে নির্দিষ্ট কোনো দেশের নাম বলছে না। সো এই চারটা শব্দ হচ্ছে রিয়েল অ্যাডভার্ব, খাঁটি অ্যাডভার্ব। এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, গো এর পরে এবং এই শব্দগুলোর আগে কখনো টু প্রেপোজিশন বসে না, এটা মনে রাখবেন। এগুলো কিন্তু বিসিএস এর কোশ্চেন। এই এই হোমের নিচে আন্ডারলাইন করে অনেক জায়গায় কোশ্চেন থাকে, যেটা কোন পার্টস অফ স্পিচ, এটা অ্যাডভার্ব নট নাউন, বাট এই হাউসটা নাউন। এরপর দেখেন 4 নম্বর বাক্য, আই নিড সাম ওয়াটার, আমার কিছু পানি দরকার। এই ওয়াটার শব্দটা কি? নাউন। সাম শব্দটা কি? অ্যাজেক্টিভ। যেহেতু নাউনকে মডিফাই করছে, যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনকে মডিফাই করে তাকে কি বলে? অ্যাজেক্টিভ। বাট 5 নম্বর বাক্যটা দেখেন, ওয়াটার দ্য গার্ডেন, ওয়াটার দ্য গার্ডেন। এই বাক্যের অর্থ কি জানেন? বাগানে, অনেকে বলবে বাগানে পানি বা বাগানে পানি দেওয়া, বাট এই বাক্যটার অর্থ হচ্ছে বাগানে পানি দাও, বাগানে পানি দাও। এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। 4 নম্বর বাক্যে যে ওয়াটারটা নাউন, 5 নম্বর বাক্যে একই শব্দ, এই ওয়াটারটা কিন্তু একটা ভার্ব হিসাবে বসতেছে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? হিয়ার ইজ মাই স্কুল, এখানে আমার স্কুল। এই মাই শব্দটা কোন পার্টস অফ স্পিচ? অনেকে মাই, আওয়ার, ইউর, দেয়ার দেখলেই বলে কি প্রোনাউন। এগুলো প্রোনাউন না, এগুলো অ্যাজেক্টিভ। মাই স্কুল, স্কুলকে মডিফাই করছে, স্কুল আমার স্কুল, এটা পজেস করা বোঝায়, এটাকে পজেসিভ অ্যাজেক্টিভ বলে। অনেকে এগুলোকে প্রোনাউন বলে। প্রোনাউন হচ্ছে যেটা নাউনের পরিবর্তে বসে। প্রোনাউন ইজ ইউজ ইনস্টেড অফ নাউন, সাবজেক্টে বা অবজেক্টে বসে। প্রোনাউন কখনো কারো ঘাড়ের উপর বসে না। এই মাইটা স্কুলের ঘাড়ের উপর বসছে, স্কুলকে মডিফাই করছে, এটা একটা অ্যাজেক্টিভ। মনে রাখবেন, যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনকে মডিফাই করে তাকে অ্যাজেক্টিভ বলে। হি ইজ আ স্কুল বয়। দেখেন 6 নম্বর বাক্যে স্কুল শব্দটা কিন্তু একটা নাউন ছিল, বাট 7 নম্বর বাক্যে সেই শব্দটা হয়ে গেছে একটা অ্যাজেক্টিভ। সে একটা স্কুলে পড়ুয়া বালক, ওই বয়কে মডিফাই করছে স্কুল শব্দটা। একটা বাক্যে যদি পরপর একের অধিক নাউন থাকে, একের অধিক নাউন থাকে, লাস্টের শব্দটা নাউন থাকবে, বাকিগুলো অ্যাডজেক্টিভ হয়ে যায়। ফর এক্সাম্পল, আই এম আ টিচার, টিচার শব্দটা নাউন। আমি যদি বলি আই অ্যাম অ্যান ইংলিশ টিচার, ইংলিশ শব্দটা অ্যাডজেক্টিভ, ওই টিচারকে মডিফাই করে। আই অ্যাম অ্যান্ড ইউনিভার্সিটি ইংলিশ টিচার, তখন ওই ইউনিভার্সিটি এবং ইংলিশ দুটোই অ্যাডজেক্টিভ, ওই টিচারটা নাউন থাকে। এইভাবে একের অধিক নাউন যদি বসে, লাস্টেরটা নাউন থাকবে, বাকিগুলো অ্যাডজেক্টিভ হয়। দেখেন 8 নম্বর বাক্য, আই টক টু হিম, আমি তার সাথে কথা বলি। এই টক শব্দটা কিন্তু এখানে ভার্ব, সাবজেক্টের পরে আছে। বাট 9 নম্বর বাক্যটা দেখেন, আই হ্যাভ আ টক উইথ হিম, আমার তার সাথে একটা কথা আছে। এখানে হ্যাভটা মেইন ভার্ব, আই হ্যাভ আ টক, একটা কথা। এই টকটা কোনো অ্যাকশন দিচ্ছে না, কোনো কাজ করা বোঝাচ্ছে না, জাস্ট স্থির অবস্থায় আছে। এই টকটা কিন্তু একটা নাউন। ভেবে দেখেন, একই ওয়ার্ড, একই স্পেলিং, টক। 8 নম্বর বাক্যে যে ওয়ার্ডটা ভার্ব, 9 নম্বর বাক্যে একই ওয়ার্ড অ্যাডজেক্টিভ। এটা কতটা গুরুত্বপূর্ণ, এটা শুধু কম্পিটিটিভ এক্সামে আসবে সেটা আমি বলছি না, কিন্তু এটা আপনার রিয়েল লাইফের জন্য, স্পিকিং বা রাইটিং এর জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে না পারেন, একটা সেন্টেন্স হয়তো আপনি রিডিং পড়তে পারছেন, দেখতে পারছেন, তার অ্যাকচুয়াল অর্থ, অ্যাকচুয়াল মিনিং আপনারা বের করতে পারবেন না। আই ওয়াচ আ শো লাস্ট নাইট, আমি গত রাতে একটা শো দেখেছিলাম। শো মি ইওর আইডি কার্ড, তোমার আইডি কার্ডটি আমাকে দেখাও। 10 নম্বর বাক্যে যে শোটা দেখছেন ওটা একটা নাউন, কোন টিভি শো বা সিনেমা শো। বাট 11 নম্বর বাক্যে একই স্পেলিং, ওই শো এর মানে হচ্ছে দেখানো, এটা ভার্ব, ইম্পারেটিভ সেন্টেন্স। দেখেন, হি লিভস ইন চিটাগাং, সে চিটাগাং এ বাস করে। এখানে ইন শব্দটা প্রেপোজিশন। বাট 13 নম্বর বাক্যে দেখেন লেখা আছে কাম ইন, ভিতরে আসো। কাম এটা ভার্ব, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইন, আসো ভিতরে।
অর্থাৎ ভিতরে আসো। এই ইনের পরে কি কোনো ওয়ার্ড আছে, কোনো নাউন আছে? নেই। অনেকে অ্যাম, অ্যাট, ইন, অন, টু দেখলেই ভাবে কি প্রেপোজিশন, বাট এই ইন কোনো প্রেপোজিশন না, এটা কিন্তু একটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ প্লেস। কোথায় আসো? ভিতরে আসো। প্রেপোজিশন কখন হবে? যখন কোনো ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে। প্রেপোজিশনের ডেফিনিশন হচ্ছে যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করে সেটাই প্রেপোজিশন। দেখেন, আই ডিসলাইক ক্রাইং, আমি কান্না অপছন্দ করি। এই যে ক্রাইং মানে কান্না, এটা দেখলেই অনেকে মনে করতে পারে এটা কোনো কন্টিনিউয়াস টেন্স বা এটা কোনো ভার্ব, বাট না, এটা একটা জেরান্ড, এটা একটা নাউন। এখানে মেইন ভার্ব এই ডিসলাইক। ক্রাইং মানে জাস্ট কান্না, এটা কোনো অ্যাকশন দিচ্ছে না, কোনো কাজ করা বোঝাচ্ছে না, এটা নাউন। বাট 15 নম্বর বাক্যে দেখেন, আই স আ ক্রাইং বেবি, আমি একটা কান্নারত শিশুকে দেখেছিলাম। এই স শব্দটা মেইন ভার্ব, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। ক্রাইং শব্দটা একটা অ্যাজেক্টিভ, একটা অ্যাজেক্টিভ, আবারও বলছি, ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম ওই বেবিকে মডিফাই করছে, যে বাচ্চাটা কি অবস্থায় ছিল? কান্নারত অবস্থায় ছিল। তাহলে একই শব্দ 15 নম্বর বাক্যে অ্যাডজেক্টিভ, 14 নম্বর বাক্যে নাউন। একই শব্দ 13 নম্বর বাক্যে অ্যাডভার্ব, 12 নম্বর বাক্যে প্রেপোজিশন। একই শব্দ 11 নম্বর বাক্যে ভার্ব, 10 নম্বর বাক্যে দেখছেন এটা নাউন। সো এইভাবে পার্টস অফ স্পিচের পরিবর্তন হয়। এটা কখনো মুখস্থ করা যায় না, এটা বাক্যে তার অবস্থান এবং ডেফিনেশনের উপর ভিত্তি করে আইডেন্টিফাই করতে হয়। এইটা যারা করতে সক্ষম হবেন তারা ইংলিশে কথা বলেন বা ফ্রি হ্যান্ড রাইটিং করেন, যে কোনো জায়গায় অনেক বেশি কনফিডেন্টের সাথে করতে পারবেন। বাট এই জায়গাটা যদি আপনি ভালোভাবে না জানেন, এই জায়গাগুলো যদি সম্পর্কে যদি কনসেপ্ট না থাকে, আপনি কখনোই ল্যাঙ্গুয়েজ প্রফেশনালি, আই আই এম টেলিং ইউ এগেইন দ্যাট, প্রফেশনালি আপনি ডেভেলপ করতে পারবেন না। এটা কেউ বলে না। এটা ল্যাঙ্গুয়েজের অরিজিন বা ভিত্তি। আমি যদি আপনাকে এইভাবে গতানুগতিক ধারায় পড়াই, আজকে আমি আপনাদের স্পোকেন রুলস পড়াচ্ছি, যেমন কম্পেল টু প্লাস বি ওয়ান মানে বাধ্য করা, আই এম কম্পেল টু লার্ন ইংলিশ। হ্যাঁ, আমি ইংরেজি শিখতে বাধ্য করেছিলাম, তাহলে সে সেখানে যেতে বাধ্য ছিল, সে বই পড়তে বাধ্য ছিল। আপনারা এগুলো করেন, অনেকে এগুলো করবে, এনজয় করবে, ভাবে ভাববে কত সুন্দর স্পোকেন শিখছি। বাট বিশ্বাস করেন, এরকম ছোট ছোট রুলস স্ট্রাকচার শিখে কোনো লাভ হয় না। আপনি যদি ল্যাঙ্গুয়েজটাকে অরিজিন থেকে না বোঝেন, শুরু থেকে না বোঝেন, যারা গতকাল আমার ক্লাস করছিলেন কতটা ডিটেলসে প্রত্যেকটা বিষয় বুঝিয়েছিলাম আপনারা জানেন, আজকের ক্লাসটিও তার ব্যতিক্রম কিছু হবে না। এখনো আমি আমার মেইন পার্টে আসিনি কিন্তু আজকের এই ক্লাসে। তো বোঝার চেষ্টা করেন, নেওয়ার চেষ্টা করেন, যতটুকু যা কনসেপ্ট এই পর্যন্ত দিলাম, এতটুকু যে আপনারা পার্টস অফ স্পিচটা ভালোভাবে শিখবেন, যদি ইংলিশ এক্সপার্ট হতে চান বা ফ্লুয়েন্ট হতে চান। আমার কথা কি ক্লিয়ার? আপনারা কি বুঝতে পারছেন আমি কি বললাম? এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি কি আপনাদের বোঝাতে পারছি? শোনা যাচ্ছে ক্লিয়ার? ওকে, এইবার দেখেন, এই যে পার্টস অফ স্পিচটা আমি এখন গ্রামাটিক্যালি দেখালাম আপনাদেরকে, এবার আমি দেখাই কিভাবে এটাকে প্র্যাকটিক্যালি ব্যবহার করতে হয়। আপনি তাহলে অনুধাবন করতে পারবেন বিষয়গুলোকে। আমি তো এতক্ষণ গ্রামাটিক্যালি দেখালাম, তাই না? এবার আপনারা দেখেন যে এই পার্টস অফ স্পিচকে আমরা প্র্যাকটিক্যালি কিভাবে ব্যবহার করতে পারি, প্র্যাকটিক্যাল ইউজটা কেমন, সেটা আগে দেখাবো। দেন আমি আপনাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর কয়েকটা সেন্টেন্স একটু দেখাবো যদি সময় থাকে। তারপর রাইটিং এর উপর ডিটেলস ক্লাস আমি পরবর্তীতে হয়তো নিব। বাট আজকে দেখি আমি কতদূর পারি। আমি দেখেন, যাদেরকে পড়াই আমি অনেক পরিশ্রম করে পড়াই। এই যে আপনারা জাস্ট একটা ফ্রি ক্লাস করে প্রায় 19 জনের মতো অ্যাডমিশন নিয়েছেন বা ভর্তি হয়েছেন আমার যে 13 তারিখ থেকে যে নতুন ব্যাচটা শুরু হবে সেখানে, এটা কতটা বিশ্বাস থাকলে একটা মানুষের প্রতি, কতটা ভরসা থাকলে এটা করা যায়। আমি একটা কথা বারবার বলছি, আমি যাদেরকে শেখাই এক্সপার্ট এবং প্রফেশনাল করার চেষ্টা করি। এই ল্যাঙ্গুয়েজটা যাতে আপনার অ্যাসেট বা সম্পদ হয়ে থাকে, আপনি যাতে ভুলে না যান, আমি সেইভাবেই অলওয়েজ প্রত্যেকটা স্টুডেন্টকে আমি শেখানোর চেষ্টা করি। আপনাকে ভুললে হবে না, এটা আপনার অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে হবে। আপনার নেক্সট জেনারেশনকে শেখাতে হবে। এটা তো খাওয়ার জিনিস না যে খেলেন হজম হয়ে গেল, পড়া পোশাক না যে ছিঁড়ে গেল। এটা একটা বিদ্যা, একটা জ্ঞান, একটা নলেজ। একবার ডেভেলপ করতে পারলে, একবার শিখে নিতে পারলে সারা জীবন আপনার একটা সম্পদ হয়ে থাকবে। এটা আপনি কখনোই বলবেন না। তাহলে কেন আপনি এটাকে প্রফেশনালি শিখবেন না, অরিজিন থেকে শিখবেন না? আমি আমার পেইড কোর্স করাই আর ফ্রি কোর্স করাই, যাদেরকেই করাই না কেন, আমি কিন্তু অনেক পরিশ্রম করে করাই। এটা আপনারা হয়তো অনেকেই অনেক জায়গায় বিভিন্ন জায়গায় পেইড কোর্স করেন বা পেইড কোর্সের সঙ্গে আছেন। আপনারা সেই ক্লাসগুলো করবেন। আমি নাম জানতে চাচ্ছি না কে কোথায় ক্লাস করেন, আর আমার এই ফ্রি ক্লাসগুলো করে যাবেন। যদি বেটার কিছু না পান তখন আপনি বলবেন। কেন এত কনফিডেন্টের সাথে বলছি? কারণ আমি অনেক পরিশ্রম করে পড়াই। আমার ভিতরে যা কিছু থাকে সবকিছু দিয়ে আমি পড়ানোর বা বোঝানোর চেষ্টা করি। সে আপনি আমার ফ্রি ক্লাস করেন আর পেইড কোর্স করেন, আপনার ক্লাসগুলো থাকেন লাস্ট পর্যন্ত করেন, প্রত্যেকটা ক্লাস অনেক কিছু পাবেন। যাই হোক, এবার আমি আপনাদেরকে একটু দেখাই। আপনার যদি সম্ভব হয় আমি একটু লিখে দেখাবো এখন।
খাতা কলম নিয়ে বলবেন, টেক আ পেন অ্যান্ড পেপার উইথ ইফ ইজ ইট পসিবল। ওকে, কিভাবে আমরা যে কোনো শর্ট ইংলিশ সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করতে পারি। আবারও বলছি, একটা হেডলাইন দিবেন, হাউ ক্যান উই মেক লং ইংলিশ সেন্টেন্সেস ফ্রম শর্ট সেন্টেন্স। যারা ইংলিশে কথা বলতে গেলে ছোট ছোট সেন্টেন্স বলে থেমে যান, একটা সেন্টেন্সকে বড় করতে পারেন না, লং করতে পারেন না, একটা সেন্টেন্স বা বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন আনতে পারেন না, প্যারাগ্রাফ লিখতে গেলে কম্পোজিশন রিপোর্ট বা কোনো ব্লগ যদি আপনি লিখতে চান, এটা লিখতে গেলে যারা দুর্বলতা বোধ করেন, শব্দ ব্রেনে আসে না, এটা কিভাবে নিয়ে আসা যায়, ক্রিয়েটিভ ওয়েটা কি রাইটিং এর, এবং সব থেকে ইফেক্টিভ একটা কৌশল নিয়ে আমি কথা বলছি। আচ্ছা, তার আগে একটা কথা বলি। আহ, আমি প্রত্যেকটা ক্লাসের শুরুতে স্ট্রাকচারটা দেখাই, আপনাদের কারো মনে আছে কিনা, গত ক্লাসে বলছিলাম যে ইংলিশে প্রায় 90% সেন্টেন্স তৈরি করার জন্য একটা পার্টিকুলার স্ট্রাকচার আছে। সেটা কি? ফর মেকিং এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্সেস ফার্স্ট অফ অল ইউ নিড আ সাবজেক্ট। এই সাবজেক্টের জায়গায় কি থাকে? নাউন বা প্রোনাউন। এই নাউন প্রোনাউন কেন লিখছি? ওই যে বললাম না, আমরা যখনই একটা সেন্টেন্স বা বাক্য লিখবো, প্রতিটা সেন্টেন্সের প্রতিটা ওয়ার্ডের একটা নাম আছে। এই নামগুলো 8 প্রকার পার্টস অফ স্পিচ থেকে আসে। তো শুরুতে যে ওয়ার্ডটা থাকে সেই ওয়ার্ডটা নাউন অথবা প্রোনাউন হয়, তারপরে যে ওয়ার্ডটা থাকে সেটা ভার্ব হয়। দেন এক্সটেনশন, একটা সেন্টেন্স বা বাক্যের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, না এক্সটেনশন। কারণ আমরা অবজেক্ট বলবো না এই কারণে, এই এক্সটেনশনের জায়গাটাতে আমার অবজেক্ট থাকতে পারে অথবা কমপ্লিমেন্ট থাকতে পারে। কমপ্লিমেন্ট, এই কমপ্লিমেন্ট জিনিসটা কি, অবজেক্ট কি, এটা আমি বলেছিলাম আপনাদেরকে এর আগের ক্লাসে। অথবা অ্যাডভার্বিয়ালস এর ব্যবহার থাকতে পারে। সো এই স্ট্রাকচারটা একটু আগে বুঝে নেন। এটা কিন্তু ইংলিশে যে কোনো সেন্টেন্স তৈরি করার জন্য প্রয়োজন হয়। এরপর একটা হেডলাইন দেন, হাউ ক্যান উই মেক লং ইংলিশ সেন্টেন্সেস ফ্রম শর্ট সেন্টেন্স। কিভাবে যে কোনো ছোট ইংরেজি বাক্য থেকে আমরা বড় বাক্য তৈরি করতে পারি যারা রাইটিং এ দুর্বল। এখানে 5টি স্টেপ ফলো করতে হবে। ইউ হ্যাভ টু ফলো 5 স্টেপস টু ডু দ্যাট। স্টেপ নাম্বার 1, স্টেপ নাম্বার 1, ফার্স্ট অফ অল দেখেন কিভাবে একটা বড় সেন্টেন্স তৈরি করা যায়। উই নিড আ সাবজেক্ট, আমাদের একটা সাবজেক্ট লাগবে। সাবজেক্ট জিনিসটা কি? একটা, আমি গত ক্লাসে বলছিলাম, একটা কথা যখন বলা হয়, একটা কাজ যখন করা হয়, কেউ তো একজন করে, কেউ তো একজন বলে। একটা বাক্যের সাবজেক্ট হতে পারে আই, অথবা উই, অথবা ইউ, অথবা হি, অথবা সি, অথবা রহিম, করিম। এই ধরনের ওয়ার্ড গুলোই কিন্তু মূলত সাবজেক্ট হয়। দেন স্টেপ নাম্বার 2, কি হবে এখানে? সাবজেক্টের পরে আমাদের কিসের প্রয়োজন হয় বলেন তো? ভার্বের। উই নিড আ ভার্ব। ভার্ব ডিনোটস বিং, হ্যাভিং, অর ডুইং সামথিং। ভার্ব is a word, I mean, verb is the heartbeat of English sentences. Without verb, you cannot be able to make any sentences in English. অর্থাৎ ভার্বটা কি? যেমন ডু মানে করা, রিড মানে পড়া, রাইট মানে লেখা, ড্রাইভ মানে চালানো, বাই মানে কেনা, ইনভাইট মানে নিমন্ত্রণ করা, গো মানে যাওয়া, সো ড্র মানে আঁকা, সি মানে দেখা। এই ওয়ার্ড গুলো তো মূলত ভার্ব আমাদের, তাই না? প্লে মানে খেলা। হ্যাঁ, এই ওয়ার্ড গুলো কি? ভার্ব। সো এই ভার্ব গুলো কোথায় বসে? সাবজেক্টের পরে। এরপর দেখেন স্টেপ নাম্বার 3, যে কোনো শর্ট ইংলিশ সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করতে গেলে বা ক্রিয়েটিভ ওয়েতে একটা সেন্টেন্স তৈরি করার নিয়ম কি দেখেন। এইখানে হচ্ছে মেইন স্টেপটা, ask the question to the verb with what and whom। ভার্বকে হোয়াট এবং হুম দ্বারা প্রশ্ন করতে হবে। কি দ্বারা প্রশ্ন করবেন আপনি ভার্বকে? হোয়াট এবং হুম। আবারও বলছি, টু গেট অবজেক্ট, অবজেক্ট পাওয়ার জন্য। একটা কমপ্লিট সেন্টেন্স তৈরি করতে গেলে মূলত সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট লাগে। এরপরে যে ইনফরমেশনটা আপনি আনবে, স্টেপ নাম্বার 4, সেটা হচ্ছে, এটা মেইন স্টেপ, এগেইন আস্ক দ্য কোশ্চেন। যদি পারেন এই এই স্টেপ গুলো ধাপে ধাপে একটু লেখেন, এটা কতটা হেল্পফুল হবে আপনার লাইফের জন্য, ইংরেজি শেখার ক্ষেত্রে, ইউ ক্যান নট ইমাজিন ইট। এগেইন আস্ক দ্য কোশ্চেন টু দ্য ভার্ব উইথ হাউ। আবার বলছি হাউ, এই সিকোয়েন্সটাও মেনটেন করতে হবে, হোয়ার, when, and why. Then step number 5, it's nothing, just provide the answer. Provide the answer. ওকে, সো এই যে 5টা স্টেপ লিখলাম, মূলত এই 5টি স্টেপ ফলো করে আপনি যে কোনো শর্ট ইংলিশ সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করতে পারবেন। যেমন ফর এক্সাম্পল, উই, একটা সাবজেক্ট নিলাম। এবার আমি যদি একটা ভার্ব নেই, উই প্লে, আমরা খেলি। কি খেলি? ফর এক্সাম্পল, উই প্লে ফুটবল। তাহলে আমার 3টা স্টেপ কিন্তু শেষ। আমরা সারা জীবন
এতটুকু সেন্টেন্স তৈরি করতে অভ্যস্ত। আমি গতকাল দেখাইছিলাম আই ইট রাইস, আমি ভাত খাই। আমরা সারা জীবন এতটুকু সেন্টেন্স তৈরি করতে অভ্যস্ত। আমি ভাত খাই না, আই ডোন্ট ইট রাইস। আমি কি ভাত খাই, ডু আই ইট রাইস। অথবা হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়। আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসাতেই অভ্যস্ত। কিন্তু আমরা কি সারা জীবন এতটুকুর ভিতরেই বসে থাকবো? একটা সেন্টেন্স বা বাক্যকে কি বড় করতে পারি না, লং করতে পারি না, এক্সট্রা ইনফরমেশন অ্যাড করতে পারি না? অবশ্যই পারি। কিভাবে? কিভাবে? ভার্বকে এই ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো দ্বারা কোশ্চেন করে। কাকে? ভার্বকে। যেমন এখানে ভার্ব কোনটা? প্লে। এই প্লেকে আপনি প্রশ্ন করেন আমরা যে ফুটবল খেলি, কিভাবে খেলি, হাউ ডু উই প্লে ফুটবল। এখন আমি যদি বলি যে উই প্লে ফুটবল ভেরি পলাইটলি, আমরা খুবই ভদ্রতার সহিত ফুটবল খেলি, খেলার মাঠে তাড়াহুড়ো করি না, খেলার মাঠে মারামারি করি না। উই প্লে ফুটবল ভেরি পলাইটলি। সো এই যে বাক্যটা আমি লিখলাম, এই যে বাক্যটা আমি লিখলাম, এরপর আমি যদি বলি আপনারা যে পলাইটলি ফুটবল খেলেন, আপনারা যে পলাইটলি ফুটবল খেলেন, আপনি কোথায় ফুটবল খেলেন? ওয়ার ডু ইউ প্লে ফুটবল। এখন আমি বললাম যে অন দা ফিল্ড, আমরা মাঠে ফুটবল খেলি। তাহলে বাক্যটা আরো একটু বড় হলো। কতটুকু ছিল? ফুটবল পর্যন্ত। সেইখান থেকে কিভাবে বড় হচ্ছে? ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা কোশ্চেন করে। ওয়েন ডু উই প্লে ফুটবল? উই প্লে ফুটবল ভেরি পলাইটলি অন দ্য ফিল্ড ইন দ্য আফটারনুন। ইন দ্য আফটারনুন। ওই যে বললাম যে ভিতর থেকে প্রেপোজিশনের একটু ব্যবহার শিখতে হবে। তো আমার সেভেন্থ ফ্রি লাইভ ক্লাসে প্রেপোজিশনের ডিটেলস ব্যবহার থাকবে, আপনারা পাবেন। সো ইন দ্য আফটারনুন উই প্লে ফুটবল ভেরি পলাইটলি অন দ্য ফিল্ড ইন দ্য আফটারনুন। এরপর কেন আমরা ফুটবল খেলি? ওয়াই ডু উই প্লে ফুটবল। খেলার পিছনে কারণটা কি, রিজনটা কি? আমি বলতে পারি যে শরীরটাকে সুস্থ রাখার জন্য বা ব্যায়াম করার জন্য। টু ডু, ডু মানে কি করা, তাহলে টু ডু মানে করতে। এই টু ডু এর পরিবর্তে আপনি বলতে পারেন ফর ডুইং। টু প্লাস বিয়ন ইকুয়াল টু ফর প্লাস ভার্বের সাথে আইএনজি। প্রেপোজিশন রিলেটেড ওয়ার্ডের পর মূলত ভার্বের সাথে আইএনজি হয় টু বাদে, টু এর পর ভি ওয়ান ভার্বের বেস ফর্ম বসে, মনে রাখবেন। সো ফর ডুইং ফিজিক্যাল এক্সারসাইজ। তাহলে আমার বাক্যটা কতটুকু ছিল বলেন তো? জাস্ট ফুটবল পর্যন্ত। সেখান থেকে বড় করলাম কিভাবে? অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার করে, ভার্বকে ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা কোশ্চেন করে। উই প্লে ফুটবল ভেরি পলাইটলি অন দ্য ফিল্ড ইন দ্য আফটারনুন টু ডু ফিজিক্যাল এক্সারসাইজ। তো এই ভেরি পলাইটলি শব্দটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, অন দ্য ফিল্ড হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, ইন দ্য আফটারনুন হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ টাইম টু ডু ফিজিক্যাল এক্সারসাইজ অ্যাডভার্ব অফ রিজন, ওয়াই হ্যাপেন, কারণকে ইন্ডিকেট করা হয়। এইভাবে আপনারা যারা একটা প্যারাগ্রাফ আপনি লিখতে বসছেন, একটা ব্লগ আপনি ইংলিশে লিখবেন, একটা রিপোর্ট আপনি লিখবেন, একটা সাবজেক্ট বা এবং ভার্ব তো আপনার লাগবে। এরপর আমরা খুঁজে পাই না কিভাবে সেন্টেন্স কমপ্লিট করব। এই ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা কোশ্চেন করবেন। আই ইট রাইস, আমি ভাত খাই। আমি কিভাবে ভাত খাই? আমার ভাত খাওয়ার টাইমে আমার ধরনটা কেমন, বিহেভিয়ারটা কেমন, ম্যানারটা কেমন, আচরণটা কেমন। এখন আমি যদি বলি আই ইট রাইস ভেরি পলাইটলি, বা আই ট্রাইস ভেরি, সব জায়গায় পলাইটলি লিখবো না, স্লোলি। এগুলোকে অ্যাডভার্ব অফ ম্যানার বলে। অ্যাডভার্ব অফ ম্যানার রিলেটেড ওয়ার্ড গুলো মূলত এলওয়াই যুক্ত ওয়ার্ড হয়, এটাও মনে রাখবেন, এল ওয়াই। ওকে, সো আই ইট রাইস ভেরি স্লোলি, আমি খুব ধীরে সুস্থে ভাত খাই, ভাত খাওয়ার সময় তাড়াহুড়া করি না। আপনি কোথায় ভাত খান? আমার রুমে বসে ভাত খাই, ইন মাই রুম। এভাবে কি আমি বলতে পারি না? আই ইট রাইস ভেরি স্লোলি ইন মাই রুম। আমি যে আমার রুমে বসে ভাত খাই। আপনি কখন ভাত খাই? আমি সন্ধ্যাবেলায় ভাত খাই, বা আমি সকালবেলায় ভাত খাই, ইন দ্য মর্নিং। আমি দিনে 3 বার ভাত খাই। আপনার মনে যা আসবে, যেভাবে আসবে সেভাবে আপনি উত্তর করতে পারবেন, ইন দ্য মর্নিং। আপনি যে সকালবেলা আপনার রুমে বসে ধীরে সুস্থে ভাত খান, আপনি কেন ভাত খান? ভাত খাওয়ার পিছনে কারণটা কি, রিজনটা কি? আমার শরীরে শক্তি পাওয়ার জন্য ভাত খাই, শক্তি যোগানোর জন্য ভাত খাই, জাস্ট টু গেট এনার্জি ইন মাই বডি। সো এই যে সেন্টেন্সটা আমি লিখলাম, আমার বাক্যটা কতটুকু ছিল? আই ট্রাইস, এটা একটা কমন সেন্টেন্স, তাই না? আমরা সারা জীবন এতটুকু সেন্টেন্স প্র্যাকটিস করি, বাট এইখান থেকে এই শর্ট সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করা যায় এইভাবে, প্র্যাকটিক্যাল ওয়েতে। আই ট্রাইস ভেরি স্লোলি ইন মাই রুম ইন দ্য মর্নিং টু গেট এনার্জি ইন মাই বডি। তাহলে ভেরি স্লোলিটাকে কি বলবো? অ্যাডভার্ব অফ ম্যানার। ইন মাই রুমটাকে কি বলবো? অ্যাডভার্ব অফ প্লেস। ইন দ্য মর্নিং কে কি বলবো? অ্যাডভার্ব অফ টাইম। টু গেট এনার্জি ইন মাই বডি, এটাকে কি বলবো? অ্যাডভার্ব অফ, অ্যাডভার্ব অফ রিজন, হোয়াই হ্যাপেন, কেন ঘটে। এইগুলো বলছি না, এগুলো, এই যে অ্যাডভার্ব অফ ম্যানার, প্লেস, ভেরি স্লোলি, দেখেন দুটো শব্দ একসাথে। ইন মাই রুম তিনটা শব্দ একসাথে, ইন দ্য মর্নিং তিনটা শব্দ একসাথে, এটাকে বলে ফ্রেজ, একগুচ্ছ ওয়ার্ড। ঠিক আছে, বলতো কি বললাম? ফ্রেজ। আমি যদি আলাদা আলাদা ভাবে পার্টস অফ স্পিচকে আইডেন্টিফাই করার চেষ্টা করি, তাহলে দেখেন আই, এটা কি? এটা আমার প্রোনাউন। ইট, এটা ভার্ব। রাইস, এটা আমার, এটা আমার নাউন।
ভেরি এটা অ্যাডভার্ব, স্লোলি এটাও অ্যাডভার্ব, এখানে পরপর দুটো অ্যাডভার্ব আছে। ইন এটা প্রেপোজিশন, মাই এটা অ্যাডজেক্টিভ, রুম এটা নাউন, ইন এটা প্রেপোজিশন, দা এটা অ্যাডজেক্টিভ। সো এইভাবে কিন্তু এক একটা ওয়ার্ড বাই ওয়ার্ড যদি আমি আইডেন্টিফাই করি, এইভাবে আমি আইডেন্টিফাই করতে পারবো। বাট এইখানে আমি দেখাচ্ছি ফ্রেজ বাই ফ্রেজ, ফ্রেজ আকারে। এই ফ্রেজের গুরুত্ব কতটা, বাংলায় পার্টস অফ স্পিচ বা বাংলায় ফ্রেজ এবং ক্লজ সম্পর্কে কনসেপ্ট রাখার গুরুত্ব কতটা, সেটা আমি একটু পরে আপনাদেরকে বলছি। আমি রিকোয়েস্ট করবো এই ক্লাসটাতে আপনারা একটু লাস্ট পর্যন্ত থাকেন, অনেক কিছু শিখতে পারবেন। যাই হোক, এর পরের সেন্টেন্সটা একটু দেখাই। হি ড্রাইভস এ কার, সে একটা গাড়ি চালায়। কিভাবে গাড়ি চালায়, হাউ ডাজ হি ড্রাইভ এ কার। এখন আমি যদি বলি হি ড্রাইভস এ কার ভেরি কেয়ারফুলি, সে খুবই সতর্কতার সাথে গাড়ি চালায়, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার, ভেরি কেয়ারফুলি। সে যে সতর্কতার সাথে গাড়ি চালায়, কোথায় গাড়ি চালায়, সে ব্যস্ত রাস্তায় গাড়ি চালায় বা হাইওয়েতে গাড়ি চালায়, অন দা হাইওয়ে, অন দা হাইওয়ে। কি বললাম বলেন তো, হি ড্রাইভস এ কার ভেরি কেয়ারফুলি অন দা হাইওয়ে। সে যে কেয়ারফুলি হাইওয়েতে গাড়ি চালায়, ভালো কথা। সে কখন গাড়ি চালায়, সে সন্ধ্যাবেলায় গাড়ি চালায়, ইন দা ইভিনিং। ভিতর থেকে একটু প্রেপোজিশনে ব্যবহার শিখতে হবে, এগুলো আমি শেখাই দিব এই ফ্রি কোর্সের ভিতরেই। ইন দ্য ইভিনিং, সে যে সন্ধ্যাবেলায় হাইওয়েতে গাড়ি চালায়, কেন গাড়ি চালায়, গাড়ি চালানোর পিছনে কারণ কি বা রিজন কি, টাকা আয় করার জন্য, টু আর্ন মানি, টাকা উপার্জনের। টু আর্ন এর পরিবর্তে আপনি বলতে পারবেন যে ফর আর্নিং মানি, ফর প্লাস ভার্বের সাথে আইএনজি বসানো যায়, অথবা টু প্লাস বিয়ন, দুটোর অর্থই একই। তাহলে ভেরি কেয়ারফুলি অ্যাডভার্ব অফ ম্যানার, অন দ্য হাইওয়ে অ্যাডভার্ব অফ প্লেস, in the evening it is called adverb of time, to earn or for earning money adverb of reason। সো এইভাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার করে, আবারও বলছি, যে কোনো শর্ট ইংলিশ সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করা যায়। ইংলিশ স্পিকিং এর ক্ষেত্রে বা রিটেন ইংলিশে আমরা যারা ছোট ছোট সেন্টেন্স লিখে বা বলে থেমে যাই, একটা সেন্টেন্স বা বাক্যকে বড় করতে পারি না, তারা করতে পারবেন যদি এই টেকনিকটা, এই স্ট্র্যাটেজি, এই কৌশলটা একবার আপনি শিখে নিতে পারেন। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আমি কি আপনাদেরকে বোঝাতে পারছি? কোনো কিছু শিখতে পারছেন আপনারা, নতুন কোনো কিছু? হ্যাঁ, প্র্যাকটিক্যাল ওয়েতে ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে। আমি বারবার একটা কথা বলি, প্র্যাকটিক্যালি যদি শেখেন আপনি এটাকে ধরে রাখতে পারবেন, আপনি ভুলবেন না। দেখেন, আমি অনেক পরিশ্রম করে শেখাই, এই ক্লাসগুলোর জন্য তো আর আপনি আমাকে 1 টাকাও দিচ্ছেন না। দিচ্ছেন? পেইড কোর্স যারা করার তারা এমনিতে করে, এখানে ফ্রি ক্লাস করাচ্ছি, এখানে আমি আমার সর্বোচ্চটা দিচ্ছি। বাট আপনাকেও আপনার এফোর্টটা দিতে হবে। কেন বলছি, কারণ এখানে আমি তো আপনাকে চিনি না, এক একজন এক এক টাইমে আসছেন, এক এক টাইমে যাচ্ছেন, কে ক্লাস করছেন না করছেন আমি কিন্তু দেখতে পারছি না। আমি আমার জায়গা থেকে যতটা করা যায় সেটা সেটা আমি করছি। অনেকে বলে আপনার পেইড কোর্স আর ফ্রি কোর্সের পার্থক্য কি, পার্থক্য এইটাই, এখানে ওয়ান ওয়ে কমিউনিকেশন হয়, ওখানে টু ওয়ে কমিউনিকেশন হয়। তো একটা ল্যাঙ্গুয়েজ বা ভাষা শিখতে গেলে টু ওয়ে কমিউনিকেশনটা ছাড়া প্রফেশনাল হওয়া সম্ভব হয় না ওইভাবে। কারণ এটা সায়েন্স না বা ম্যাথ না, টিচার দেখালো আমি যত ভালো ক্লাস নেই, 1000টা ক্লাস নিলেও আপনি কি ওই অ্যাকচুয়াল বেনিফিটটা পাবেন যদি আপনি রেসপন্স না করেন? এটা তো সায়েন্স না বা ম্যাথ না যে আপনি মনোযোগ দিয়ে দেখলেন, শুনলেন, বুঝলেন, হয়ে গেল না। আপনাকে পারফর্ম করতে হবে, ইউ হ্যাভ টু স্পিক ফ্রম ইউর ওন মাউথ, ইউ হ্যাভ টু জেনারেট আইডিয়া ফ্রম ইউর ওন ব্রেইন, ইউ হ্যাভ টু রাইট সামথিং। এই যে আমি ক্লাসগুলো নিচ্ছি, অনেকের মনে অনেক প্রশ্ন থেকে যাচ্ছে, আমাকে কোশ্চেন করতে যাচ্ছেন, বাট আপনি কি করতে পারছেন? পারছেন না। তো এই সমস্যাটা পেইড কোর্সে থাকে না। পেইড কোর্সে জাস্ট 30 জন স্টুডেন্ট থাকে, টু ওয়ে কমিউনিকেশন থাকে, ভালোভাবে কোশ্চেন করতে পারে। এইখানে আমি এই যে টাস্ক গুলো দিচ্ছি, আমি যদি 10টা বাংলা সেন্টেন্স দিই, এই ওয়েটা, এই সিকোয়েন্সটা, এই পদ্ধতি ফলো করে, এই স্ট্র্যাটেজি ফলো করে আপনি সেই সেন্টেন্স গুলোকে ইংলিশে কি ট্রান্সলেট করতে পারবেন? পারবেন না। কারণ আমি তো আপনাকে এখানে সেন্টেন্স গুলো দিতেও পারছি না আলাদাভাবে, বাট যারা পেইড কোর্সে থাকে তাদেরকে দেই, তাদের হোম টাস্ক দেই, তারা সেটা কমপ্লিট করে আনে, সেখানে ভুল হলে সেটা সলভ করে দেই। ল্যাঙ্গুয়েজ ক্লাব থেকে আমার সাথে থেকে স্পিকিং প্র্যাকটিস করে। আপনি যদি প্র্যাকটিক্যাল লাইফের প্র্যাকটিসটা না করেন, ল্যাঙ্গুয়েজ ক্লাবের ভিতর না যান, আপনি কি কখনোই এই ক্লাস দেখে ডেভেলপ করতে পারবেন? এটা তো রকেট সায়েন্স না যে আমি মনোযোগ দিয়ে দেখলাম বুঝলাম। আমি একটা কথা বারবার বলি, আপনি যত ইলিটারেট হন, যত অশিক্ষিত হন, ইংলিশে একদম দুর্বল হলেও, আপনার ব্রেন একদম ডাল হলেও, যদি আপনার স্বপ্ন থাকে, আপনার ইচ্ছা থাকে যে আমি ইংলিশে কথা বলবো, ইংলিশ শিখবো, আমার শেখার ইচ্ছা আছে, জাস্ট you have to go to the practicing process. Practice, practice, and practice. You all know that practice makes man perfect, but how can you practice? You can practice by maintaining correct sequence and order, and you have to follow some strategy and technique. আমি এতটুকু বলতে পারি, কারেক্ট স্ট্র্যাটেজি ফলো করতে পারলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কঠিন কিছু না। উইদিন ভেরি শর্ট টাইম ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। এই যেটা দেখাচ্ছে আপনারা, আমি বলছি না আপনি আমার পেইড কোর্সে আসেন, আমি আবারও বলি, আমার কাছে সিঙ্গাপুর, কাতার, কানাডা, দুবাই, ইউএসএ, ইউকে থেকে অনেক প্রবাসী স্টুডেন্ট আছে যারা আমাকে চেনে, জানে, বোঝে, যারা আমার ক্লাস একবার দেখছে, আহ, তারা আমার কাছে আসে। আপনি
অনলাইনে লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার ফলোয়ার আছে বড় বড় প্রতিষ্ঠানের। আপনি সেখানে ক্লাস করে আসেন, পেইড ক্লাস করে আসেন, আর আমার এই ফ্রি ক্লাস গুলো আপনি করে যান, কম্পেয়ার করে দেখেন, যদি বেটার কিছু না পান তখন আপনি বলুন। আমি একটা পার্মানেন্ট জবের ভিতর আছি, একটা প্রজেক্টের ভিতর আছি গভর্নমেন্টের। এই কারণে আমি আমার অফলাইনে কোনো প্রতিষ্ঠান বা ব্যাচ নেই, বা আমি ফ্রি টাইমে ওইভাবে কন্টেন্ট গুলো তৈরি করতে পারি না। আমি এই যা লাইভ ক্লাস নেই, যতজন স্টুডেন্ট যা পাই, আমার ভিতরে এই ল্যাঙ্গুয়েজটা আছে। আমি একটা পাবলিক ইউনিভার্সিটি থেকে ইংলিশে অনার্স মাস্টার্স কমপ্লিট করছি, আইএলটিএস কমপ্লিট করছি, সেটা দিয়েছি। আমি এটা জানি, পারি, তাই আমি এটা শেখানোর চেষ্টা করে যাচ্ছি। এই ক্লাসগুলো আমি করোনা প্যান্ডেমিকের শুরুতে শুরু করছিলাম, এই অনলাইন ব্যাচগুলো। আমার ফ্রি টাইম বা লেজার টাইমে আমি অলওয়েজ এই ফ্রি ক্লাসগুলো আমি নিতে থাকি, শেখাতে থাকি। আপনারা শেখেন, দেখেন, বোঝেন। আর পেইড কোর্স, এটা যারা করার তারা করে, কারণ কেউ সারা জীবন আপনাকে ফ্রিতে পড়াবে না, দ্যাট ইজ দ্য রিয়েলিটি, রাইট? আমার 83তম ব্যাচ বর্তমানে রানিং আছে। নতুন যে ব্যাচ সেটা 84, এই 13 তারিখ থেকে শুরু হবে। এটার কোর্স ফি 2000 টাকা, 3 মাসের কোর্স। যে কোনো বয়সের যে কেউ করতে পারবেন। এখন ভর্তি চলছে, সম্পূর্ণ নতুন ব্যাচ 13 তারিখ আগামী শনিবার থেকে শুরু হবে। যদি কেউ করতে চান সেটা আপনারা অ্যাডমিশন নিতে পারেন। যদি মনে করেন আমি ইংলিশ এক্সপার্ট হতে চাই, প্রফেশনাল হতে চাই, এই ল্যাঙ্গুয়েজটাকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চাই, নেক্সট জেনারেশনকে শেখাতে চাই, একটা মেন্টরের অধীনে থেকে গোছানো পদ্ধতিতে ধারাবাহিকভাবে এগোতে চাই। একটা কথা আমি শুরুতেই বললাম যে আমরা পারি না কেন, আমরা ধারাবাহিকতা মেনটেন করি না, আমরা জানি না সিকোয়েন্সটা কি হবে, শুরুটা কোথায় হবে, শেষটা কোথায় হবে। তো সেইটা আপনারা পাবেন। তো যাই হোক, এটা আপনাদের ইচ্ছা, বাট এই ফ্রি ক্লাসগুলো শেষ হবে না। এটা একটা বা দুইটা ডেমো ক্লাস না, আমি আবারও বলি, এটা একটা কোর্সের মতো করেই আমি ধারাবাহিকভাবে দেখাবো বা নিব। তো এবার আসেন, এই একই পদ্ধতি ফলো করে একটা বাংলা সেন্টেন্সকে আমরা কিভাবে ইংলিশে ট্রান্সলেট করতে পারি, আমি একটু সেটা আপনাদেরকে দেখাই। একটা বাংলা সেন্টেন্সকে আমি এত কথা কেন বলছি, এত কনফিডেন্টের সাথে কেন বলছি যে আমার স্টুডেন্টরা পারে, জানে? এর কারণ হচ্ছে আমি প্রচুর পরিশ্রম করে পড়াই থাকি। এটা আপনারা এই ফ্রি ক্লাসগুলো যারা করছেন তারা অবজার্ভ করতে পারবেন। এটা তো মুখে বলে আর কি বোঝানো যায় না, এটা অবজার্ভ করতে পারবেন। আমার ইউটিউব চ্যানেল একটা না, আমার দুইটা চ্যানেল আছে। আমি আপনাদের একটা চ্যানেলে লিঙ্ক দিয়েছি, আরেকটা আছে যেখানে পেইড বেসের স্টুডেন্টদের ক্লাসগুলো থাকে, আনলিস্টেড করা থাকে, তার প্রাইভেট করা থাকে। তো সেখানে দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি প্র্যাকটিসটা কিভাবে করাই স্পিকিং এর। এত ওয়েল ডেকোরেটেড ওয়েতে আমি তাদের স্পিকিংটা প্র্যাকটিস করাই। আপনি কেন পারবেন না? আইএলটিএস সার্টিন কিউ কার টপিকের উপর আমি আপনাকে প্র্যাকটিস করাবো। তো যাই হোক, আমি আপনাদেরকে একটা বাংলা সেন্টেন্স লিখতেছি, সেইটাকে দেখেন আপনারা ট্রান্সলেট করতে পারেন কিনা। জাস্ট একটা বাংলা সেন্টেন্স একটু দেখেন। সে তার মেয়ের জন্মদিনে, জাস্ট একটু ই করে নিয়েন, বুঝে নিয়েন, এটা অব্যাহতি দিয়ে লিখতেছি তো। সো সে তার মেয়ের জন্মদিনে আমাকে খুবই খুবই ভদ্রতার সহিত, আমাকে খুবই ভদ্রতার সহিত নিমন্ত্রণ করেছিল গতকাল সন্ধ্যায়। জন্মদিনটি উদযাপন করার জন্য। আচ্ছা, যাই হোক, যা লিখছি বানানে ভুল আছে একটু, আপনারা একটু বুঝে নিন। দেখেন, অনেক বড় একটা বাংলা সেন্টেন্স লিখছি। এই ধরনের সেন্টেন্স দেখলে অনেকের গায়ে জ্বর চলে আসে, ভাবে কি এটা কিভাবে ইংলিশে ট্রান্সলেট করব, কোন ওয়ার্ডের পর কোন ওয়ার্ড বসাবো, কি করে করব, আমরা এটা ভাবি না। কিন্তু এই যে মেথডটা আমি আপনাদেরকে দেখালাম, এই ওয়েটা ফলো করে এই ধরনের বাংলা বাক্যগুলোকেও, বড় বড় বাংলা বাক্যগুলোকেও সহজে ইংলিশে ট্রান্সলেট করা যায়। তো দেখেন কতটা সহজে করা যায়। আমি আরেকবার বাক্যটা পড়ি। সে তার মেয়ের জন্মদিনে আমাকে খুবই ভদ্রতার সহিত নিমন্ত্রণ করেছিল গতকাল সন্ধ্যায় জন্মদিনটি উদযাপন করার জন্য। তাহলে এখানে সাবজেক্ট কি? সে, হি। এবার ভার্ব কি? ভার্ব হচ্ছে নিমন্ত্রণ করা, অর্থাৎ ইনভাইট করা। এখানে করেছিল, এটা পাস্ট টেন্স, তাহলে হি ইনভাইটেড, হি ইনভাইটেড। এবার কাকে? হুম, হু, হোয়াট অথবা হুম দ্বারা কোশ্চেন করতে হবে। তাহলে হোয়াট মানে কি, হুম মানে কাকে। সো হি ইনভাইটেড মি, সে আমাকে নিমন্ত্রণ করেছিল। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। সে আমাকে নিমন্ত্রণ করেছিল, সে আমাকে নিমন্ত্রণ করেছিল, হি ইনভাইটেড মি। এইবার আমি কি বসাবো জানেন? অ্যাডভার্ব অফ ম্যানার। যে কিভাবে নিমন্ত্রণ করেছিল? খুবই ভদ্রতার সহিত। কিভাবে? কিভাবে? খুবই ভদ্রতার সহিত। হি ইনভাইটেড মি ভেরি পলাইটলি, হি ইনভাইটেড মি ভেরি পলাইটলি। হ্যাঁ, এবার কাকে করেছিল? হি ইনভাইটেড মি ভেরি পলাইটলি,
এবার পলাইটলি যে নিমন্ত্রণ করেছিল কাকে? আমাকে। এবার কোথায় করেছিল? প্লেসটা কি, অ্যাডভার্ব অফ প্লেসটা কি? তার মেয়ের জন্মদিনের পার্টিতে। কোথায়? তার মেয়ের জন্মদিনের পার্টিতে। তাহলে এটাকে আমরা বলতে পারি টু হিজ ডটার্স ডটার্স বার্থডে পার্টি। বার্থডে পার্টি কি বলতে পারি আমরা বলেন তো? ERTY। হি ইনভাইটেড মি ভেরি পলাইটলি টু হিজ ডটার্স বার্থডে পার্টি। সে তার মেয়ের জন্মদিনের পার্টিতে আমাকে খুবই ভদ্রতার সহিত নিমন্ত্রণ করেছিল। এবার টাইমটা বসান, কখন করেছিল? গতকাল সন্ধ্যায়। তাহলে ইন দা ইভিনিং ইয়েস্টারডে। ইন দা ইভিনিং ইয়েস্টারডে বা ইয়েস্টারডে ইভিনিং, এইভাবে আপনি বলতে পারেন। এরপর কেন নিমন্ত্রণ করেছিল, কারণটা কি, রিজনটা কি? তার জন্মদিনটি উদযাপন করার জন্য। তাহলে আমি বলতে পারি যে টু অথবা ফর, CELEBRAT, টু সেলিব্রেট দ্য বার্থডে পার্টি। টু সেলিব্রেট দ্য বার্থডে পার্টি। তাহলে ওই একই সেন্স মেনটেন করে দেখেন, সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে, দেন ভেরি পলাইটলি, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। এটা কি? অ্যাডভার্ব অফ ম্যানার। টু হিজ ডটার্স বার্থডে পার্টি, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। ইন দ্য ইভিনিং ইয়েস্টারডে, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ টাইম। টু সেলিব্রেট দিস বার্থডে পার্টি, অ্যাডভার্ব অফ রিজন। সো অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার করে এই ধরনের বড় বাংলা বাক্যগুলোকেও ইংলিশে ট্রান্সলেট করা যায়। এটা খুব সহজেই করা যায়। আমি যে ইয়েটা দেখালাম, এটা আমি জানি না আপনার নোট করছেন কিনা, বাট আমি রেকর্ডেড ক্লাস দিয়ে দিব। এটা আপনারা একটু নেওয়ার চেষ্টা করবেন, একটু কমপ্লিট করার চেষ্টা করবেন। আপনারা কিভাবে যে কোনো শর্ট ইংলিশ সেন্টেন্সকে আমরা লং সেন্টেন্সে পরিণত করতে পারি। ফার্স্টে কিছু সাবজেক্ট নেন, দেন কিছু ভার্ব নেন, দেন ভার্বকে ফার্স্ট কোশ্চেন করবেন হোয়াট অ্যান্ড হুম দিয়ে অবজেক্ট পাওয়ার জন্য, তারপর হাউ, হোয়ার, হোয়েন, হয়। এইভাবে একটা সেন্টেন্সকে বড় করার চেষ্টা করেন। আমি এখানে 3টা করছি, আপনি আর 4টা নতুন সেন্টেন্স তৈরি করেন, আমাকে দেখান যে স্যার আপনি গতকাল পড়াইছিলেন, আমি আপনার ফ্রি ক্লাসের স্টুডেন্ট, এটা করছি, দেখেন হয়েছে কিনা। নিজের চেষ্টা থাকলে, ইচ্ছা থাকলে, প্রচেষ্টা থাকলে অনেক কিছুই করা সম্ভব। আমরা মূলত পারি না, আমরা এখানে সময় দেই না, আমরা প্র্যাকটিস করি না, বাট আমি আপনাদেরকে প্র্যাকটিস করাবো। যদি আপনারা আমাকে পজিটিভ মাইন্ডে নিতে পারেন, আপনার শেখার প্রবল ইচ্ছা থাকে, আমি তো বললাম আপনাকে, কনফিডেন্টের সাথে বললাম, আরো 10 জায়গায় আপনি ক্লাস করে আসেন, পেইড ক্লাস করে আসেন, আর আমার ফ্রি ক্লাসগুলো করে যান। আমি একটু বেশি কথা বলি, আমার ক্লাসগুলো একটু লং টাইম হয়, কারণ আমি এই ল্যাঙ্গুয়েজের অরিজিনটা নিয়ে কথা বলি। যদি ধৈর্য থাকে তাহলে আপনি আমার ক্লাস করতে পারবেন, আর আমার ক্লাস যদি লাস্ট পর্যন্ত আপনি করতে পারেন, অবশ্যই অবশ্যই আপনি বেনিফিটেড হবেন। অনেকেই কল দিচ্ছেন আমার ফোনে, যারা নাম্বারটা নিবেন, এই যে আমার 2টা নাম্বার, 01997, আমার সাথে যোগাযোগ করার জন্য, এই ক্লাসের রেকর্ড বা PDF ফাইল পাওয়ার জন্য। আমি যদিও গ্রুপে দিয়ে দিচ্ছি, অথবা পেইড কোর্সে যারা ভর্তি হতে চান, এই 2টা নাম্বারে যোগাযোগ করবেন, 01997356957 আর 09386899196। এই 2টা হচ্ছে আমার মেইন নাম্বার। হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে অনেকগুলো নাম্বার দেখতে পাবেন, বাট সবগুলো নাম্বার আমার না, অন্যান্য মেম্বার্সরা অ্যাডমিন আছে, বাট এই 2টা হচ্ছে আমার মেইন নাম্বার। যারা আমার সাথে যোগাযোগ করতে চান, এই 2টা নাম্বারে কল করলে ডিরেক্টলি আমার সাথে কথা বলতে পারবেন। ঠিক আছে? 01997356957, 01938689196। যারা ইন্ডিয়া থেকে আছেন তারাও কিন্তু গুগল পে বা ফোন পে করে পেইড কোর্সের ক্লাস করতে পারবেন। এছাড়া আমার লেখা বইটা আপনাদেরকে আমি দেখাইছিলাম, এই বইটার ভিতরে এই যেভাবে আমি লেকচার দিচ্ছি ধারাবাহিকভাবে, যা যা পড়াচ্ছি, এই যে কিভাবে শর্ট সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করতে হয়, এই বইটার ভিতরে সবকিছু আছে ইন ডিটেলস এ লেখা। স্পিক ইংলিশ উইথ সোনামুখ, কমপ্লিট কোর্স অফ লার্নিং ইংলিশ, এটা নিয়ে গতকাল বলছিলাম। কমপ্লিট গ্রামার, প্রোনাউন্সিয়েশন, স্পোকেন, রাইটিং, ভোকাবুলারি, প্র্যাকটিক্যাল ওয়েতে একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে এই বইটা থেকে আপনারা শিখতে পারবেন, পড়তে পারবেন। ইন ডিটেলসে সব কিছু দেওয়া আছে এই বইটাতে, ইন ডিটেলসে। তো যাই হোক, যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আমরা পার্টস অফ স্পিচ শিখলাম। পার্টস অফ স্পিচ দিয়ে কিভাবে প্র্যাকটিক্যাল সেন্টেন্স তৈরি হয়, সেন্টেন্স গুলোকে কিভাবে বড় করতে হয়। সেন্টেন্স বড় করার মেইন সূত্র হচ্ছে ভার্বকে ডাবল ইউএইচ ওয়ার্ড দ্বারা কোশ্চেন করা। ডাবল ইউএইচ ওয়ার্ড গুলো দ্বারা কোশ্চেন করলে মেইনলি যেটা পাওয়া যায় ওইটাকে বলা হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তো এখন আমি আরেকটু ট্রান্সলেশনের কয়েকটা পার্ট নিয়ে একটু কথা বলি, আর 10টা মিনিট আপনারা একটু থাকার চেষ্টা করেন। ওকে, জাস্ট ট্রাই টু স্টে দিস ক্লাস ফর 10 মিনিটস, জাস্ট 10টা মিনিট থাকেন। আমি আরেকটু এই সেন্টেন্স ট্রান্সলেশন নিয়ে কথা বলি। মানে মানে ট্রান্সলেশন করার আরেকটা ওয়ে আছে, সেই ওয়েটা কি এবার একটু দেখেন। এটা খুবই গুরুত্বপূর্ণ, একটু দেখেন। বাংলা টু ইংলিশ আর্টিকেল ট্রান্সলেশন, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। খুবই বোঝার চেষ্টা করেন, ভালোভাবে বোঝার চেষ্টা করেন। সহজভাবে যদি আমরা বলি যে আমরা জানি কি, দেখেন, যে কোনো বাক্য তৈরির সাধারণ স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। কি কি বলেন তো?
সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, মানে এক্সটেনশনে অবজেক্ট কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়ালস থাকে, যেটা আমি বললাম। এবার দেখেন, রিটেন ইংলিশে বড় বড় বাক্য তৈরির ক্ষেত্রে কয়েকটি ফর্মুলা বিশেষ গুরুত্ব বহন করে। যেমন প্রথমেই সাবজেক্ট বের করতে হয়, কিভাবে? কে, কারা বা কাদের দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে তাই সাবজেক্ট। কে, কারা বা কাদের দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে তাই সাবজেক্ট। ভার্ব বের করার সহজ নিয়ম হলো কি করছে, মানে ওই সাবজেক্ট কি করছে সেটা আমার ভার্ব। যেমন রিপন ফুটবল খেলছে, তাহলে কে খেলছে? রিপন। রিপন কি করছে? খেলছে। ওই খেলা শব্দটা আমার ভার্ব। তো এইভাবে আমরা এটা বুঝতে পারি। অবজেক্ট বের করার জন্য ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হয়, যে রিপন কি খেলছে, কোন জিনিসটা, কর্মটা কি? ফুটবল। তাহলে এটা হচ্ছে আমার অবজেক্ট। অবজেক্ট না থাকলে দেখেন এখানে বলছে বাক্যাংশ অ্যাডভার্ব। যাই হোক, আমরা একটা প্র্যাকটিক্যাল সেন্টেন্স দেখি, তাহলে বুঝতে সুবিধা হবে। এইখানে একটা বাক্য আছে, দেখেন বলছে, দেশের উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে নারীরা তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর রাখছে। এই বাক্যটা আমি যদি আপনাকে ইংলিশে ট্রান্সলেট করতে বলি, আপনি কি করতে পারবেন? দেখেন তো, অনেকেই প্রবলেম ফেস করবেন, তাই না? তো এই বাক্যগুলো ট্রান্সলেট করতে না পারার প্রধান কারণ কি বলেন তো? যে আমরা ভোকাবুলারি জানি না, 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ কি? আমরা সেন্টেন্স স্ট্রাকচার বুঝি না। 3 নাম্বার কারণ কি? আমরা সঠিকভাবে সাজাতে পারি না, অর্ডারটা মেনটেন করতে পারি না। দেখেন কতটা সহজে যে কোনো বাংলা সেন্টেন্সকে ইংলিশে ট্রান্সলেট করা যেতে পারে। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। মনে রাখবেন, প্রত্যেকটা বাংলা বাক্যে ভার্ব লাস্টে থাকে, বাট ইংলিশে ভার্ব সাবজেক্টের পরে থাকে। আমার 1 নম্বর পয়েন্ট কি বলছি বলেন তো? প্রত্যেকটা বাংলা বাক্যে ভার্ব লাস্টে থাকে, ইংলিশে ভার্ব সাবজেক্টের পরে থাকে। এইখানে ভার্ব কোনটা? রাখছে, কথাটা ভার্ব। রাখছে, যাচ্ছে, খাচ্ছে, চলছে। তাহলে এই ভার্ব দেখে, বাংলায় ভার্ব দেখে টেন্সটা আপনাকে আইডেন্টিফাই করা শিখতে হবে। এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই বাক্যের সাবজেক্ট কি? কারা রাখছে? কারা? কারা? নারীরা। সাবজেক্ট হচ্ছে উইমেন। উইমেন উচ্চারণটা হচ্ছে উইমেন, ঠিক আছে? ওম্যান না, কিন্তু ওম্যান না, উইমেন, এটা প্লুরাল। সো নারীরা। এরপর রাখছে, বাংলায় ভার্ব কোথায় থাকে বলছি? লাস্টে। ইংলিশে কোথায় থাকে? সাবজেক্টের পরে। তাহলে উইমেন আর কিপিং, সাবজেক্টটা যেহেতু প্লুরাল, আর কিপিং, কিপ মানে কি? রাখা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে আর কিপিং। এই যে সাবজেক্ট আর ভার্ব বসালাম, এইবার নিয়মটা কি জানেন? যে কোনো বাংলা বাক্যে সাবজেক্ট আর ভার্ব বসানোর পর ইংলিশে ট্রান্সলেট করার ক্ষেত্রে বাংলা বাক্যের লাস্টের দিক থেকে করতে করতে ফার্স্টের দিকে আসতে হবে। বাংলা বাক্যের লাস্টের থেকে ফার্স্টের দিকে ফ্রেজ ধরে ধরে বাংলায় ফ্রেজ ধরা শিখতে হবে। যেমন এইখানে যে বাক্যটা আপনারা দেখছেন না, এই বাক্যের ভিতর কোন ওয়ার্ডের সাথে কোন ওয়ার্ড কানেক্টেড, এটা কি আপনারা বুঝতে পারছেন? দেখেন তো, দেশের উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে নারীরা তাদের যোগ্যতা ও দক্ষতা স্বাক্ষর রাখছে। দেশের উন্নয়নের, দেখেন এই দুইটা ওয়ার্ড একসাথে কানেক্টেড। প্রতিটি ক্ষেত্রে, এই দুইটা ওয়ার্ড কানেক্টেড। নারীরা, এই ওয়ার্ডটা একা। তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর, এই 4টা ওয়ার্ড একসাথে কানেক্টেড। রাখছে, এটা একা। তাহলে উইমেন সাবজেক্ট, আর কিপিং, নারীরা রাখছে। এইবার ওই অংশটুকু আমি বসাবো, তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর কিভাবে লিখবো? তাহলে এটা লাস্টের দিকে করতে করতে আসেন। দেয়ার সাইন্স অফ স্কিল অ্যান্ড কোয়ালিফিকেশন, দেয়ার, দেয়ার, তাদের, সরি, দেয়ার সাইন অ্যান্ড কোয়ালিফিকেশন অফ, দেয়ার সাইন অফ স্কিল, সাইন অফ স্কিল, SKILL, স্কিল অ্যান্ড কোয়ালিফিকেশন। দেখেন তো হলো কিনা, বুঝতে পারছি না। উইমেন আর কিপিং দেয়ার সাইন, নারীরা রাখছে তাদের স্বাক্ষর, কিসের? অফ স্কিল অ্যান্ড কোয়ালিফিকেশন, অর্থাৎ যোগ্যতা ও দক্ষতা। এইবার দেখেন কি লেখা আছে? প্রতিটি ক্ষেত্রে, আমি লাস্টের থেকে ফার্স্টের দিকে আরো বলছি। প্রতিটি ক্ষেত্রে, ক্ষেত্র একটা প্লেস, একটা জায়গাকে ইন্ডিকেট করছে, এরকম যদি থাকে ক্ষেত্রে, কোনো একটা জায়গাকে যদি ইন্ডিকেট করে, ইন প্রেপোজিশন বসাবেন। ইন এভরি সেক্টর, ক্ষেত্র ইংরেজি কি? সেক্টর। এবার কোথায়? দেশের উন্নয়নের, উন্নয়নের, যদি উন্নয়নে থাকতো তাহলে আবার ইন বসাতে হতো, বাট এখানে উন্নয়নের, র, অপ প্রেপোজিশন বসাতে হবে। অপ, র এর অপ, অপ, অথবা আচ্ছা, অফ দা, আমি আগে লিখি একটু, তাহলে আবার গুলিয়ে যাবে। অফ দা কান্ট্রিজ, কান্ট্রি, COUNTRY, এখানে একটা অ্যাপোস্ট্রফি এস দিব পজেস করার ক্ষেত্রে। দেশের, এই যে দেশের, এই যে র কথাটা আছে না, দেশের, এই র কথাটার জন্য কান্ট্রিজ এরকম লিখতে হবে। দেন ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট, তাহলে আমি কি লিখলাম? উইমেন আর কিপিং দেয়ার সাইন অফ স্কিল অ্যান্ড কোয়ালিফিকেশন ইন এভরি সেক্টর অফ দ্য কান্ট্রিজ ডেভেলপমেন্ট। আবারও দেখেন,
women are keeping their sign of skill and qualification in every sector of the country's development. আমি কিন্তু আপনাদের শুরু থেকে বলছি, পার্টস অফ স্পিচ দেখাইছি, সেখান থেকে আমি দেখাইছি কিভাবে শর্ট সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করবেন, একই টেকনিক ফলো করে কিভাবে ট্রান্সলেট করবেন। এখন দেখাচ্ছি প্র্যাকটিক্যাল কিছু বাংলা সেন্টেন্স, যে সেন্টেন্স গুলোকে ইংলিশে সহজে ট্রান্সলেট করার নিয়ম কি কি নিয়ম। বাংলা বাক্যটা আমরা দেখবো, ফার্স্টে ভার্বের কাছে আসবো, বাংলা বাক্যে ভার্ব কোথায় থাকে, লাস্টে, সেই ভার্ব থেকে টেন্সটা ধরার চেষ্টা করব। তারপর সাবজেক্টটা বের করবো, সাবজেক্ট আর ভার্ব ইংলিশে পাশাপাশি বসাবো, বাংলায় ভার্ব লাস্টে থাকে, ইংলিশে ভার্ব সাবজেক্টের পরে বসে। এই যে রাখছে কথার জন্য আমি যে আর কিপিংটা লিখলাম, এই জায়গাটা যে সঠিকভাবে রাখতে পারে বা লিখতে পারে, ভার্বের সঠিক ফর্মটা বসাতে পারে টেন্স আইডেন্টিফাই করে, তার বাক্যটা অটোমেটিক্যালি কারেক্ট হয়ে যায়। বাট এইখানে যদি ভুল হয় সম্পূর্ণ সেন্টেন্সটাই ভুল হয়ে যায়। তাহলে সাবজেক্ট আর ভার্ব বসানোর পর আমার নিয়মটা কি, বাংলা বাক্যের উল্টা দিক থেকে করতে করতে আসবো, উল্টা দিক থেকে অর্থাৎ লাস্ট থেকে ফার্স্টের দিকে আসবো, ফ্রেজ ধরে করতে করতে। খুবই সিম্পল, এটা আপনারা একবার করলে শিখে যাবেন। এবং এইগুলো কিন্তু ডিটেলসে দেওয়া আছে, আমি আপনাদের পিডিএফ দিলে আপনারা একটু প্র্যাকটিস করবেন, ভেঙে ভেঙে সবকিছু বলা আছে। একবার এগুলো আপনি শিখে নেন, অনেক কনফিডেন্ট পাবেন ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে। ছোট ছোট রুলস বা স্ট্রাকচার শিখে কোনো লাভ হয় না, আপনাকে প্র্যাকটিক্যালি ডেভেলপ করতে হবে। দেখেন, সাবজেক্ট বের করার জন্য প্রশ্ন করুন, কে রাখছে, মহিলারা। ভার্ব কি, রাখা। তাহলে অবজেক্ট কি, কি করছে, যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর রাখছে। হ্যাঁ, এর পরবর্তী ধাপ হচ্ছে অ্যাডভার্ব, মানে ওই যেগুলো আমি লিখলাম। অর্থাৎ এখানে বলছে উইমেন আর কিপিং দেয়ার সাইন অফ স্কিল এন্ড কোয়ালিফিকেশন ইন এভরি সেক্টর অফ দ্য কান্ট্রিজ ডেভেলপমেন্ট। আমরা আরেকটা বাক্য একটু দেখি। দেখেন, প্রশাসনে সঠিক জবাবদিহিতা না থাকায় অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানে কর্মচারীগণ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে না। তাহলে এখানে ভার্ব কোনটা, পালন করে না। এটা কোন টেন্স, করে, করে না, একদম সিম্পল, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। পালন করা ইংরেজি কি বলেন তো, পারফর্ম করা। তাহলে এইটার ইংলিশ কি, যে ডু নট পারফর্ম। এবার কারা করে না, কারা 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 কারা, কর্মচারীগণ। তাহলে আমরা এইটাকে কি বলতে পারি, দেখেন, দা দ্য এমপ্লয়িজ। আমরা এটাকে কি বলতে পারি, দ্য এমপ্লয়িজ, দ্য এমপ্লয়িজ। এটা হচ্ছে সাবজেক্ট। এবার আমি বসাবো ভার্ব। ভার্বটা কি, এটা সাবজেক্টটা প্লুরাল, ভার্বটা কি, ডু নট পারফর্ম, ডু নট পারফর্ম, দ্য এমপ্লয়িজ ডু নট পারফর্ম, সাবজেক্ট আর ভার্ব শেষ। এইবার লাস্টের দিক থেকে করতে করতে ফার্স্টের দিকে আসবো, সঠিকভাবে, এটা আমি বসাবো। তাহলে প্রপারলি, দ্য এমপ্লয়িজ ডু নট পারফর্ম প্রপারলি। এবার কি, তাদের দায়িত্ব। তাহলে দায়িত্ব ইংরেজি কি, দেয়ার রেসপন্সিবিলিটিস, THEIR, দেয়ার। এই যে বাংলা বাক্যের লাস্টের থেকে ফার্স্টের দিকে আসবো, সাবজেক্ট আর ভার্ব বসানোর পর, বাংলায় ভার্ব কোথায় বসে, লাস্ট, ইংলিশে কোথায়, সাবজেক্টের পরে। তো দেয়ার রেসপন্সিবিলিটিস, দেয়ার রেসপন্সিবিলিটিস কি লিখলাম, দ্য এমপ্লয়িজ ডু নট পারফর্ম প্রপারলি দেয়ার রেসপন্সিবিলিটিস। এই প্রপারলিটা অ্যাডভার্ব, এটা অ্যাডভার্ব কিন্তু একটা বাক্যের যে কোনো জায়গায় বসানো যেতে পারে, অর্থের চেঞ্জ করেন। আপনি শুরুতেও বসাতে পারেন, লাস্টেও বসাতে পারেন, আপনি এখানেও বসাতে পারেন যে এমপ্লয়িজ ডু নট পারফর্ম দেয়ার রেসপন্সিবিলিটিস প্রপারলি, এটা এখানে বসানো যায়। যাই হোক, এরপর কি, যে কি, অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানে। তাহলে এইটা আমি এবার বসাবো, এই অংশটুকু বসাবো, অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানে, ইন মোস্ট, কি বলতে পারি, ইন মোস্ট গভর্নমেন্ট অর্গানাইজেশন, ইন মোস্ট গভর্নমেন্ট organizations, in most government organizations। এরপর কি, সঠিক জবাবদিহিতা না থাকায়। এই অংশটুকুকে কিভাবে লিখতে পারে, ওই যে বললাম না আমি, যে বাংলায় পার্টস অফ স্পিচ ধরা শিখতে হবে। মনে করেন এই যে একটা বাংলা বাক্য, এখানে বুঝতে হবে যে কোন ওয়ার্ড কোন ওয়ার্ডের সাথে কানেক্টেড। যেমন প্রশাসনে, এটা কিন্তু একা, যদি লেখা থাকতো প্রশাসনের সঠিক জবাবদিহিতা না থাকায়, তাহলে এই পাঁচটা ওয়ার্ড একসাথে কানেক্টেড হতো, প্রশাসনের যদি থাকতো। বাট এখানে শোনে, এটা একা, এরপর সঠিক জবাবদিহিতা না থাকায় এই চারটা ওয়ার্ড কানেক্টেড। অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানে, এই তিনটা ওয়ার্ড কানেক্টেড। কর্মচারীগণ, এটা আবার একা, যদি থাকতো প্রতিষ্ঠানের কর্মচারীগণ, তাহলে এই সবগুলো কিন্তু কানেক্টেড হতো। তাদের দায়িত্ব, এই দুইটা ওয়ার্ড কানেক্টেড সঠিকভাবে, এটা একা। পালন করে না, এই তিনটা ওয়ার্ড কানেক্টেড। এই বাংলায় ফ্রেজ ধরা শিখতে হবে, তাহলে আপনি ট্রান্সলেট করতে সক্ষম হবেন। দ্য এমপ্লয়িজ ডু নট পারফর্ম প্রপারলি দেয়ার রেসপন্সিবিলিটিস ইন মোস্ট গভর্নমেন্ট অর্গানাইজেশন। এরপর কি বলতে পারি, যে সঠিক জবাবদিহিতা না থাকায়। তাহলে ডিউ টু ল্যাক অফ প্রপার, প্রপার হবে, হ্যাঁ, ACCOUNTABILITY, বানানটা ঠিক আছে, দেখেন তো। অ্যাকাউন্টেবিলিটি, ঠিক আছে। জবাবদিহিতা ইংরেজি কি, অ্যাকাউন্টেবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি। এবার কোথায়, প্রশাসনে, সেনে একটা প্লেস কে ইন্ডিকেট করছে। তাহলে ইন অ্যাডমিনিস্ট্রেশন, ইন অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাডমিনিস,
ADMIN, adminis, TRATION, ADMINISTRATION, ঠিক আছে। সো অ্যাডমিনিস্ট্রেশন। সো এই যে সেন্টেন্সটা আমি লিখলাম, দেখেন, দ্য এমপ্লয়িজ do not perform properly their responsibilities in most government organizations due to lack of proper accountability in administration. একবার ভেবে দেখেন, আপনি এখন একটু হলেও কনফিডেন্ট পাচ্ছেন না যে এই ধরনের প্র্যাকটিক্যাল নিউজ পেপার রিলেটেড বাংলা সেন্টেন্স গুলোকে আমি ইংলিশে ট্রান্সলেট করতে পারবো? ভেবে দেখেন তো, কনফিডেন্ট কি একটুও পাচ্ছেন না আপনি? বাট এর আগে কি আপনি পারতেন? ভয় পেতেন না? কতটা সহজ এটা করা যায় একবার আপনি ইমাজিন করেন, যদি কিছু কারেক্ট স্ট্র্যাটেজি জানা যায়। আমি যাদেরকে পড়াই এভাবেই অনেক পরিশ্রম করে আমি দেখানোর বা পড়ানোর চেষ্টা করি। আপনারা কি বুঝতে পারছেন? আমি কি এখানে বোঝাতে পারলাম ট্রান্সলেশনের পার্টটা কেমন হবে? বুঝতে পারছেন আপনারা? So, নতুন কিছু শিখতে পারছেন আপনারা ক্লাসটা থেকে? সময়টা কাজে লাগছে মনে হয়? নতুন কিছু শিখতে পারছেন? এইভাবে প্র্যাকটিক্যালি কখনো ইংলিশ শিখছেন আপনারা? গ্রামার থেকে স্পোকেন, স্পোকেন থেকে রাইটিং, দেখছেন কিভাবে আমি একটার সাথে একটা কানেক্ট করি? এটা যারা আগের ক্লাসটাতে ছিলেন তারাও জানেন, রেগুলারিটি মেনটেন করে ক্লাসগুলো করেন। আহ দেখেন, আরেকটু বলি আমি, একটু পরে কথা বলেন, আমি আরেকটু বলি। আজকের ক্লাসটা তো রাইটিং রিলেটেড, আগামীকালকে ক্লাসটা আমি আবার স্পোকেন রিলেটেড নেব। আমি আবারও বলছি, আগামীকাল রাত 10টায় যে ক্লাসটা হবে সেটা স্পোকেন ইংলিশ রিলেটেড থাকবে, আপনারা জয়েন করবেন। তো যাই হোক, আপনারা এগুলো নিজেরা একটু করার চেষ্টা করবেন। দেখেন, চাকুরির বাজার মন্দা থাকায় আমি ব্যবসা করে স্বাবলম্বী হতে চাই। তাহলে সাবজেক্টকে আমি, আই। এবার হতে চাওয়া ইংরেজি কি? ওয়ান্ট বলি আমরা, বাট আপনি যদি পলাইটলি কথা বলতে চান, ওয়ান্ট চাওয়া অর্থে উড লাইক এর ব্যবহার করবেন, আই উড লাইক টু। এরপর হওয়া ইংরেজি কি? বি, আই উড লাইক টু বি সেলফ সেলফ ডিপেন্ডেন্ট, আই উড লাইক টু বি সেলফ ডিপেন্ডেন্ট। কেন? কিভাবে? ব্যবসা করে, তাহলে ডুইং বিজনেস, অথবা ডুইং বাই ডুইং বিজনেস, BUSINES, আই উড লাইক টু বি সেলফ ডিপেন্ডেন্ট বাই ডুইং বিজনেস ডিউ টু ব্যাড জব মার্কেট। এটা ছোট সেন্টেন্স ছিল, বাট আমরা লিখবো কিভাবে বলেন তো? সাবজেক্ট আর ভার্ব আগে বসাবো, দেন বাংলা বাক্যের লাস্টের থেকে করতে করতে আমরা ফার্স্টের দিকে আসবো। খুব সহজভাবে এগুলো করা যায়, আমি PDF পাঠিয়ে দিলে নিজের একটু করার চেষ্টা করবেন। আমি আরেকটা বিষয় একটু দেখাচ্ছি, ভার্বের বিষয়টা নিয়ে আমি কথা বলছি। আর তার আগে আমি আরেকবার বলে রাখি, যারা পেইড কোর্সে আসবেন, এখন ভর্তি চলছে, গতকাল 19 জনের মতো ভর্তি হয়েছেন আপনারা এই ব্যাচ থেকে। যারা এখনো পর্যন্ত ভর্তি হতে চান, কারণ এখানে সিট খুব সীমিত, আমি আবারও বলছি, আমার এই পেইড কোর্সটা প্রফেশনালি আমি নিয়ে থাকি, আমি আমার ফুল রেসপন্সিবিলিটি নিয়ে নিয়ে থাকি। এই পর্যন্ত 83টা ব্যাচ আমি সফলতার সাথে পরিচালনা করে আসছি। নতুন যে ব্যাচ শুরু হবে, 84তম ব্যাচ। যদি কেউ মনে করেন আমি অ্যাডমিশন নিতে চাই, একদম শুরু থেকে প্রফেশনালি যদি ল্যাঙ্গুয়েজটা শিখতে চান আমার অধীনে থেকে, যদি মনে হয় এই লোকটা বোঝাতে পারে, পড়াতে পারে, টেকনিক ভালো, বিশ্বাস থেকে, ভরসা থেকে, আপনি আসতে পারেন, আপনি ব্যর্থ হবেন না। আমার টোটাল কোর্স ফি 2000 টাকা। যারা পারবেন একবারে দিবেন, কোনো ঝামেলা থাকবে না। যদি না পারেন, আমি এই কথাটাও বলছি, 1000 টাকা অ্যাডভান্স করে আপনি শুরু করতে পারবেন। বাংলাদেশের কেউ কোথাও এইটা বলবে না যে অর্ধেক টাকা দিয়ে আপনি শুরু করেন, বাট এই সুযোগটা আমি দেই। বাকি 1000 টাকা আপনি পরবর্তী মাসে দিতে পারবেন, এভাবেও আপনি কোর্সটা কমপ্লিট করতে পারবেন। তো দেখেন, এটা গুগল মিটের মাধ্যমে বা জুমের মাধ্যমে এইভাবেই ক্লাসগুলো আমি নিব। সপ্তাহে 4 দিন ক্লাস থাকবে, রবি, মঙ্গল, বৃহস্পতি, শুক্র, রাত 10টা থেকে 11টা। 13 তারিখ থেকে শুরু হবে 3 মাসের কোর্স। যদি রেগুলারিটি মেনটেন করে ক্লাস করেন, 3 মাসের ভিতরেই ডেভেলপ করতে পারবেন। যদি এর থেকে বেশি সময় লাগে আপনি সেটাও পাবেন, তার জন্য আলাদা কোনো টাকা দিতে হবে না। অর্থাৎ এই 2000 টাকার ভিতরে আপনি যত দিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হবেন আপনি থাকতে পারবেন। এই কোর্সটা আমি আবারও বলছি, সেভাবেই ডিজাইন করা, যে কোনো বয়সের যে কেউ করতে পারবেন। যাদের অনেকদিন স্টাডি গ্যাপ আছে তারাও করতে পারবেন। আপনি একদম স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার বা ইমিগ্রেন্ট, যারা প্রবাসী আছেন, যারা বিজনেসম্যান আছেন, যে কেউ করতে পারবেন। এই কোর্সের প্রত্যেকটা ব্যাচে 30 জন করে স্টুডেন্ট থাকবে। প্রতিটা ব্যাচ এই সন্ধ্যা বা রাতে হয়, যাতে করে স্টুডেন্ট, চাকরিজীবী বা অন্য পেশার মানুষেরা ফ্রি টাইমের সময় বের করে ক্লাসগুলো করতে পারে। এভাবেই স্ক্রিন শেয়ার করে ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে আমি ক্লাসগুলো নিয়ে থাকি। প্রত্যেকটা ক্লাসে, সেই ফ্রি ক্লাসেরও কিন্তু আমি PDF রেকর্ড দিচ্ছি। পেইড কোর্সে আসলেও আপনারা প্রত্যেকটা ক্লাসের প্রিমিয়াম রেকর্ড ক্লাস প্লাস PDF ফাইল পাবেন, যেটা আপনার কাছে সারা জীবন আপনি রেখে দিতে পারবেন, আপনার নেক্সট জেনারেশনকে আপনি শেখাতে পারবেন।
যারা একদম দুর্বল আছেন তারাও করতে পারবেন, কারণ আমি এখানে কিন্তু একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত যাব। এই ফ্রি ক্লাসে একটু দ্রুত লেকচার দেওয়া হয়ে যায় বা বলা হয়ে যায়, কারণ অনেকগুলো বিষয় আমাকে দেখাতে হয়। বাট পেইড কোর্সে কিন্তু এত দ্রুত আমি কথা বলি না, অনেক ধীরে সুস্থে টু ওয়ে কমিউনিকেশনের মাধ্যমে স্টুডেন্টদের সাথে প্রত্যেকটা বিষয় ডিসকাস করার মাধ্যমে, তাদের কাছ থেকে পড়া নেওয়া, স্পিকিং প্র্যাকটিস করানোর মাধ্যমে সেখানে ক্লাসগুলো হয়ে থাকে। বাট এই ক্লাসগুলো ওয়ান ওয়ে কমিউনিকেশনের মতো। পেইড কোর্সে টোটাল ক্লাস 70টা, হিউজ ক্লাস, যেটা আপনি ইমাজিন করতে পারবেন না। প্রত্যেকটা ক্লাস সিকোয়েন্স মেনটেন করে ধারাবাহিক ভাবে হবে। প্রথম 10টা ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, যাতে করে আপনার ভিত্তিটা মজবুত হয়, নিজের মতো করে ইংলিশ একটা প্রেজেন্টেশন দিতে পারেন, যে কোনো জায়গায় ভাইবা ফেস করতে পারেন, ফ্রি হ্যান্ডে একটা প্যারাগ্রাফ, সিভি, কম্পোজিশন, রিপোর্ট আপনি যেন লিখতে পারেন। তার জন্য যতটুকু গ্রামার শেখানো দরকার আমি শেখাবো। এরপর 30টা ক্লাস থাকবে স্পোকেন ইংলিশের উপর, ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলার জন্য যা দরকার, আই মিন হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বাংলা ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ, তার জন্য যা দরকার এখান থেকে আপনি শিখতে পারবেন। 40 থেকে 50 নম্বর ক্লাসগুলো থাকবে ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর এবং অ্যাডভান্স গ্রামারের উপর। যারা রাইটিং এ এক্সপার্ট হতে চান তাদের জন্য এই ক্লাসগুলো অনেক ইফেক্টিভ হবে। এরপর 20টা ক্লাস থাকবে 70 নম্বর ক্লাস পর্যন্ত, 50 থেকে, প্র্যাকটিক্যাল কনভারসেশন, ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশন। অর্থাৎ দেখেন, একটা টিচার আপনাকে পড়ালো, শেখালো, আপনি একটা কোর্স করলেন, কোর্স কমপ্লিট করলেন, শেষ। আপনি নিজে যদি প্র্যাকটিস না করেন, নিজের মুখ দিয়ে যদি কথা বের না করেন, নিজের ব্রেইন দিয়ে যদি আইডিয়া জেনারেট না করেন, আপনার কোনো ডেভেলপমেন্ট আসবে না। একটা ভাষা আপনি শিখবেন, এটা সায়েন্স না বা ম্যাথ না, যে টিচার পড়াচ্ছে, শেখাচ্ছে, লেকচার দিচ্ছে, আমি দেখলাম, শুনলাম, নোট করলাম, হয়ে গেল না। আপনাকে পারফর্ম করতে হবে, অর্থাৎ ওরাল ডেভেলপমেন্টের জন্য, আপনার ওরাল ফ্লুয়েন্সি নিয়ে আসার জন্য আপনাকে যে ধরনের প্র্যাকটিস গুলো করানো দরকার, আমি লাস্টের 20টা ক্লাসে জাস্ট, আমি কোনো কাজ করব না, আমি লেকচার দিব না, আপনি করবেন, আপনাকে দিয়ে করাবো, ভুলটা হলে আমি ধরাই দিব। এই ক্লাস থাকবে সেখানে। তো এইভাবে যদি আমি করাই, আপনি কেন পারবেন না? বেসিক গ্রামার, স্পোকেন, রাইটিং, ট্রান্সলেশন, কনভারসেশন, প্রেজেন্টেশন, আইএলটিএস সার্টেন কিউকার টপিকের উপর কোশ্চেন থাকবে, অ্যান্সার থাকবে। অ্যান্সারটা আমি পড়বো একটা প্যাসেজ রিডিং করে, সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা, কোথায় ফ্রেজের ব্যবহার, কোথায় ক্লজের ব্যবহার, আমি বুঝাই দিব। তারপর আপনি আপনার মতো করে কোশ্চেনের এগেইনস্টে আপনার থট থেকে, আপনার চিন্তা ভাবনার জায়গা থেকে একটা অ্যান্সার প্রেজেন্ট করবেন। সেখানে ভুল হলে আমি ধরাই দিব। এই 83টা ব্যাচ আমি এভাবেই পরিচালনা করে আসছি। আপনি কেন পারবেন না বলেন? এখানে টোটাল কোর্স ফি 2000 টাকা। আমি আবারও বলছি, যারা পারবেন একসাথে দিয়ে দিবেন, তাহলে ফুল অ্যাক্সেস পাবেন, কোথাও কোনো ঝামেলা থাকবে না। বাট যদি না পারেন, 1000 টাকা অ্যাডভান্স করেও পেইড কোর্সের ক্লাস শুরু করতে পারবেন। এই 01973569557, 093868996। যদি মনে করেন আমি এক্সপার্ট বা ফ্লুয়েন্ট হব, ল্যাঙ্গুয়েজটাকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসেবে নিব, প্রফেশনালি শিখতে চাই, নেক্সট জেনারেশনকে শেখাতে চাই, আপনি আসতে পারেন। আপনি ব্যর্থ হবেন না, এখানে একদম প্রফেশনাল ওয়েতে সবকিছু হবে। যারা ভর্তি হবেন আপনাদের আমি একটা আইডি কার্ডও দিব, আপনাদের একটা আইডেন্টিটি থাকবে এরকম, যে আপনি আমার ব্যাচের স্টুডেন্ট, যেহেতু আপনি অনলাইনে ক্লাস করছেন। আপনার নাম্বারটা হারিয়ে যেতে পারে, বা ইনকেস যদি কোনো প্রবলেম হয়, এইটা আমাকে দেখালে আমি পরবর্তী যে কোনো নতুন ব্যাচে আপনাকে অ্যাড করে নিতে পারবো। এছাড়া কোর্স শেষে আপনার একটা সার্টিফিকেটও আমার কাছ থেকে পাবেন, সার্টিফাইড। এবং প্রত্যেকটা ক্লাসের রেকর্ড পিডিএফ ফাইল পাবেন। আর যদি কেউ বই পারচেস করতে চান, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এটা অর্ডার করতে পারবেন। স্পিক ইংলিশ উইথ সোনামু, এটা কমপ্লিট কোর্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এই যে আমি যা লেকচার দিচ্ছি, যা পড়াচ্ছি, অনেকে আবার বলে কি আপনার বইটা একটু ভিতরে দেখতে চাই কি আছে। এই তো আমার যারা ক্লাস করছেন, এই যা পড়াচ্ছি, যা শেখাচ্ছি, এই সবই আমার বইতে লেখা আছে। সেভাবে এই বইটা নিট অ্যান্ড ক্লিন সুন্দরভাবে তৈরি করা। সো যদি কেউ অর্ডার করতেছেন, এটার প্রাইস 500 টাকা, ডেলিভারি চার্জ 120 টাকা। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন, যারা নিতে চান। এছাড়া আপনারা যারা আসবেন, আমি কিন্তু শুধু এই যে ব্যাচে পড়াচ্ছি এরকম না, এখানে কিন্তু 1 to 1 প্র্যাকটিস আপনারা করতে পারবেন। প্র্যাকটিক্যাল প্র্যাকটিস কিন্তু আমি করিয়ে থাকি প্রত্যেকটা স্টুডেন্টকে দিয়ে। সো প্র্যাকটিক্যাল প্র্যাকটিস না হলে কখনোই ভাষার অ্যাকচুয়াল ডেভেলপমেন্টটা আসে না, যেটা আমি আপনাদেরকে দেখাবো, যেটা আমি আপনাদেরকে করাবো। তো যাই হোক, আর কোনো কথা থাকলে আপনারা হোয়াটসঅ্যাপে জানায়েন, হোয়াটসঅ্যাপে নক দিয়েন, আমি কথা বলবো। আর আপনার নাম্বারটা তো নিয়েছেন, এই নাম্বার যোগাযোগ করবেন যারা ভর্তি হতে চান। আগামীকালও সেম টাইমে রাত 10টায় থার্ড ফ্রি লাইভ ক্লাসে আপনারা অ্যাটেন্ড করবেন। আর ভার্বের যে ফর্মের কথা বলছিলাম, আমি দিতে চাইছিলাম, ওটা আমি পাঠিয়ে দিব, টেনশনের কোনো কারণ নেই। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফিজ।